ওকে। শুনতে পাচ্ছেন সবাই? কি অবস্থা সবার প্র্যাকটিসের? আচ্ছা, কে কে আছেন একেবারে ইলিস্ট্রেটর নতুন, গতকালকে শুরু হয়েছে এর মধ্যে? সবাই আগে থেকে পরিচিত? সুমাইয়া সুমনা আপু। আপনি তো গতকালকে ছিলেন না, ছিলেন? সুমাইয়া রাজন। আচ্ছা হোক, ভিডিও দেওয়া আছে আর গ্রুপে তো ওনারা বসেন, তা আশা করি ইফেক্টিভ গ্রুপ ডিসকাশন করলে ওটা ইফেক্টিভ ভাবে করবেন আপনারা, গল্প টল্প করে সময় কাটাই দিবেন না। যাই হোক, বেস্ট অফ লাক আপনাদের জন্য। তবে গল্প করে সময় কাটান না, গ্রুপ করলে স্টাডিটা সময়টা একেবারে কোয়ালিটি ফুল সময় যেন পাস হয় সেভাবে ইয়ে করেন। কারণ বুঝতে পারছেন শেখার কোনো শেষ নেই, যে এজেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে প্রফেশনেই থাকেন, এইসব জায়গাগুলো শেখার কোনো শেষ নেই। ইভেন এটাও বলা হয় যে ধরেন আপনি একজন এমবিবিএস ডাক্তার, তাহলে তো আপনার গ্রাফিক ডিজাইন শেখার দরকার নেই, ঠিক না? দরকার আছে? মানে জেনারেল সেন্সে নাই, আছে? তাহলে একজন ডাক্তার আপনি আপনি থাকবেন আপনার পেশেন্ট নিয়ে, টাকা ইনকাম করা নিয়ে ব্যস্ত, সেবা দেওয়া নিয়ে। কিন্তু যদি আপনি জানেন তখন কি হবে? You can promote yourself, you can post daily by your design। তারপরে আপনি ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, নিজের বিষয়গুলো নিজে পোস্ট দিতে পারবেন, নিজে ডিজাইন করে নিজের একটা আলাদা কনসেপ্ট তৈরি করতে পারবেন। সো ইউ ক্যান বি এ pioneer person among the all doctors। সকল ডাক্তারদের মধ্যে আপনি একজন pioneer person হতেই পারেন, রাইট? এবং এরকম সোশ্যালি অ্যাক্টিভ বা ডিজাইন সম্পর্কে জানা আছে এরকম অসংখ্য ব্যক্তিকে আমরা চিনি থ্রু সোশ্যাল মিডিয়াতে, নাথিং এলস। শুধুমাত্র একটা গুণ থাকার কারণে। তার মানে যে ধরনের পেশাতেই থাকেন না কেন, জিনিসটা মাস্ট। মানে এটা শুধুমাত্র আপনার ফ্রিল্যান্সিং করবেন সেজন্যই শিখতে হবে, ব্যাপারটা এরকম যদি কেউ ভাবেন তাহলে ভুল। কেউ যদি এটাও ভাবেন ফ্রিল্যান্সিং করবো না, বাট আমি এটা শিখবো, তাহলেও ঠিক আছে, যদি এই কোর্সের উদ্দেশ্য সেটা, বাট তাহলে ইটস ওকে। বাট কোর্সের উদ্দেশ্যের সাথে আমাদের যেতে হবে, বাট আমি ওভারঅল সেন্সে বললাম। তো এই জন্য যে যে অবস্থায় আছেন, অনেক ব্যস্ত, প্রবলেম বা ইউনিভার্সিটিতে আছেন বা প্রফেশনে আছেন, অন্য কাজ করছেন, অন্য পেশায় থাকলেও জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারলে এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে, অনেক বেশি হেল্প করবে। এত বেশি হেল্প করবে যে আপনি নিজেই তখন জিনিসটার গুরুত্ব উপলব্ধি করা শুরু করবেন। ওকে। এবং আমরা নতুন কাউকে দেখছি, আমিম হাসান ভাই, কখনো ছিলেন আমাদের সাথে? হ্যালো? আচ্ছা, শুনতে পাচ্ছেন উনি? আচ্ছা, কোন ক্লাস? আচ্ছা, কে বলছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো আপু অন্য আইডি দিয়ে লগ ইন করলে একটু বলে নিন, কারণ নইলে মানে আমি রেসপন্স না করলে পরে আবার কখন রিমুভ করে দিব বুঝতে পারবেন না, কারণ মাঝপথ থেকে আসলে এখন তার ইন্টার করার সুযোগ নেই, যদি এসেও থাকে অন্য গ্রুপে, কারণ অলরেডি আমরা একটা সফটওয়্যারের কাজ শেষ করে ফেলছি। তবে এই জন্যই কথাবাদ দিয়ে আগে জিজ্ঞাসা করলাম। যাই হোক, তো তাহলে তো ঠিক আছে, মানে আমরাই পরিচিত সব। তো যেটা বলছিলাম, তো এই জন্য আসলে এই কাজগুলোর ব্যাপার তাই।
এখন যতগুলো আমরা শেপ রিলেটেড কাজ দেখি অনলাইনে বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সবগুলাই কিন্তু ভেক্টর রিলেটেড কাজগুলো। বা আইকন যদি দেখেন আপনি অ্যাপলকে মনে রেখেছেন কিভাবে? অ্যাপলের লোগো দিয়ে না? আপনি মাউসকে মনে রেখেছেন কিভাবে? মাউসের একটা সিম্বল দিয়ে, ঠিক কিনা? ইভেন আমরা একটা দেশকে মনে রাখি কিভাবে? তার পতাকা দিয়ে। তো ঘুরে ফিরে সবকিছুই কিন্তু গ্রাফিক্স, সবকিছুই সিম্বল বা সবকিছু একটা আইকন। ইটস অ্যান এভরিথিং। দেখেন আপনি ঘুরে ফিরে, কারণ আপনার কাছে যে জিনিসটা একটু কালারফুল লাগে, দৃষ্টিনন্দন বিষয় বা নান্দনিক বলি বাংলা শুদ্ধ, এই বিষয়গুলো থাকে, সে বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগে। তো আগের কথা প্রসঙ্গের সাথে এই বিষয়টা এইভাবেই মিল, যে এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো ক্রিয়েটিভিটিটা, আই ক্যান্ট প্রোভাইড ইউ ক্রিয়েটিভিটি। এটা আপনাদের চারিপাশ দেখে আপনাদের অবশ্যই মানে মনের ভিতরের কিছু গবেষণা, কিছু চিন্তা জগতের ধ্যান ধারণার ব্যাপার আছে। সবার একরকম না। কেউ বাইরের বিষয়গুলো নিয়ে ভাবেন, চিন্তা করেন, এমন না হলে এমন হলে কি হইতো। তারপরে বিভিন্ন ডিজাইন দেখতে দেখতে আইডিয়া আসে। তো এই ক্রিয়েটিভিটি জিনিসগুলো কাজে লাগানোর সময় এখন আসছে আমাদের, এবং এটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। যারা আর্ট, ড্রয়িং এগুলো ভালোবাসেন তাদের জন্য তো খুব ভালো, যারা বাসেন না তার ক্ষেত্রেও সমস্যা নেই, যেমন আমিও আপনাদের দলের একজন। তো তবুও আপনি চাইলে ড্র করতে পারবেন বা শিখতে পারবেন। তো আমরা মাউসের মাধ্যমে যেমন ড্রটা করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাবলেট যারা ব্যবহার করতে চান ফিচার, বা যাদের কেনার ইচ্ছা আছে তারা সেটা ব্যবহার করতে পারবে। উকম ট্যাবলেট সারা বিশ্বব্যাপী অনেক বেশি পরিচিত, উকম। এবং অনেক ভিডিওতে দেখে থাকবেন যে তারা ট্যাবলেটের মাধ্যমে কিন্তু অনলাইনে ভিডিওগুলো বানায় বা হচ্ছে ক্লাসগুলো নেয়। তো যেহেতু কতদিন ক্লাসটা আমরা শুরু করলাম, তো ক্লাস পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস রিলেটেড বা সামনে ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তবে নাই। ওকে। সো নতুন যারা আছেন একেবারে, আমরা তাদের চিন্তা করেই কাজ করব, এটা মাথায় রাখেন সবাই। বাট কারোর কাছে যদি পরিচিত থাকেও, আগেও ব্যবহার করছেন, কাজ করছেন, তারপরেও জিনিসগুলা কোনো শেষ নাই প্র্যাকটিসের। অ্যাকচুয়ালি যারা লার্নার, অ্যাক্টিভ লার্নার, তারা অলওয়েজ শেখা ট্রাই করে, এবং সে যদি পারিও তবুও আরেকবার জিনিসটা প্র্যাকটিস করে। কারণ কি, এই জিনিসটা অন্যকে শেখাতে চাইলে কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। নিজে শেখা শেখানোর মধ্যে পার্থক্য আছে। সো আই হোপ ওনাদেরকে আপনারা হেল্প করবেন, আর নতুন যারা একটু বেশি এফোর্ট দিবেন, অনেক বেশি এফোর্ট দিবেন। কারণ এক ক্লাসে আমরা যে কাজগুলো করব, এটা আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করলে আপনার মাথার মধ্যে জিনিসটা ধরবে। যেহেতু আমাদের তো আবার আলটিমেটলি ওই মার্কেট প্লেসে পৌঁছানোর একটা টার্গেট আছে, তো সেই হিসাবে খুব দ্রুত একটু এগোতে হবে। হয়তো একটু স্লো এগোতে পারতাম যদি নর্মালি অন্য সময় হতো। তো ওভারঅল জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম আর কি। তো গতদিন আমরা সিলেকশন টুলে কাজ করেছিলাম, তাই তো? আচ্ছা, সবাই অ্যাক্টিভ থেকে যখন আমি কোনো প্রশ্ন করি বা আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিই তখন অ্যান্সার করেন, ঠিক আছে? বলার না লাগে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল এবং শেপ টুল এই দুটার কাজ করেছিলাম, এই জিনিসগুলো দেখাচ্ছিলাম, এবং এটা। ওকে। তো আপনাদের সাথে একটু কথা ছিল আমার, এখনই মনে পড়লো ক্লাস করতে গিয়ে, যে আপনারা শর্টকাটগুলো মুখস্থ করবেন। এমন কেউ আছেন শর্টকাট পারেন না? আমি ধরবো, 5 to 5 প্রত্যেককে ধরবো। শর্টকাট মুখস্থ করেছেন সবাই? আচ্ছা,
ট্রাই, চেষ্টা, প্রচেষ্টা কোনোটাই বলে লাভ নেই। আমি ঠিক এটা আজকের ক্লাসটা করে শেষ আমি ধরবো বাই টু বাই, সবাইকে পারতে হবে। ছোট মুখস্থ চাই বলেন, পারতে হবে। ওকে, সো এখানে আমাদের আরেকটা টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল। তো গতদিন আমরা কি করেছিলাম দেখেন, এটা একটা রেক্ট্যাঙ্গেল বা একটা শেপ হোয়াটএভার। যদি আমি এটা দিয়ে সিলেক্ট করি, কোনো জায়গায় এক জায়গাতে ক্লিক করি, তাহলে আমার হোল জিনিসটা সিলেক্ট হয়ে যায়, হচ্ছে না? আর বাদ বাকি এগুলো কমে গেছে। আচ্ছা, তাহলে জেগে থাকলে রেসপন্স করেন। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলে জিনিসটা কি হচ্ছে, হোল জিনিসটা সিলেক্ট হয়ে যাচ্ছে যেখানেই ক্লিক করি। এবং আমি যদি এটা পারফেক্টলি ধরতে পারি, যেমন এভাবে ক্লিক করলেও হবে, বা নর্মালি ক্লিক করলেও জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যেহেতু পাতটা খুবই ছোট, আপনার ব্যাপার আছে ধরার উপরে। আর যদি ফিল থাকে তাহলে সমস্যা নেই, মাঝখানে ক্লিক করে ছাড়। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। বাট এমন যদি হয় যে আমি আসলে সিলেকশন টুল মানে আপনি যে কাজই করবেন সেটা সকলের উপর প্রভাব পড়বে, ব্যাপারটা তাই না? দেখেন, আমি একটাতে করলাম কিন্তু প্রভাবটা পড়ছে কার উপরে? তপন রয় অলওয়েজ দেরি করে, মনে হয় ওনার এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে অলওয়েজ। আমি এরপর থেকে আর অ্যাকসেপ্ট করব না 2টা 5 10-এর পরে কাউকে। ওকে, কিন্তু আমি যদি চাই, যেহেতু এখানে আমাদের আচ্ছা এক্সপ্লেন করতে হবে না, এক্সপ্লেন করা লাগবে না। আচ্ছা, এখন আমি যদি এমন হয় যে এই শেপে চাচ্ছি যে স্পেসিফিক একটা কর্নার বাই পাথ, বা আমরা এগুলোকে কি বলছি, প্রতিদিন বলছিলাম অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো চেঞ্জ করতে চাই, তাহলে যে কাজটা করতে পারবো, ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন জিনিসটা কি আমরা যাব একটু একটু করে। তো প্রথমত আমি ধরেন এটা সিলেক্ট করলাম, এটা শর্টকাট হচ্ছে এ, তো এইটুকু সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার শুধু এটা সিলেক্ট হচ্ছে, এগুলো সিলেক্ট হচ্ছে। এবং এটা যদি আমি টান দিই তাহলে আমার কি সবগুলো হচ্ছে না একটা হচ্ছে, দেখেন তো একটা, দেখেন। আবার এটা যদি সিলেক্ট করি তাহলে কি অন্যগুলো হচ্ছে না এটা হচ্ছে, ওইটা হচ্ছে। দেখেন টোটাল শেপটা চেঞ্জ করে ফেললাম না, এখন কমপ্লিটলি চেঞ্জড। আর যদি এটা সিলেক্ট করি, এখন এটা সিলেক্ট করলে আমি শুধু ওইটাই করতে পারবো তা না, আমি যদি এটাকে এখানে ক্লিক করে, ভালো করে বুঝেন, যে কোনো একটাকে সিলেক্ট করে আচ্ছা নতুন আরেকটা শেপ নিই, যেখানে কাজ করবো ওটা থাক। তাহলে আবার ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, তারপরে আমার শুধু এটা যেহেতু সিলেক্ট হয়েছে, দেখেন আমি এটা ধরে টান দিচ্ছি, তাহলে ব্যাপার যে হচ্ছে ওই অ্যাঙ্কর পয়েন্টের সাথে, এটা তো অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টটা কি অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অপর অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যে লাইনটা সেটা হচ্ছে পাথ, এটাকে কি বলে পাথ। তাহলে এই একটা পাথ, এই একটা পাথ, এই দুইটা পাথের সাথে যুক্ত আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা। তো এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে যখন আপনি টান দিবেন, তখন কিন্তু শেপটাকে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি এরকম রাখতে যাচ্ছেন, সাপোজ এরকম রাখতে যাচ্ছেন, যেরকম চান সেটাকে করতে পারবেন। তো এটা আবার ডিফারেন্ট আচরণ করবে যদি আপনি একবার কন্ট্রোল ধরেন আবার একবার অল্টার ধরেন। তো সেই বিষয়গুলোতে এখন যাব না, আমরা যখন ট্রান্সফর্ম করব সেখানে যাব। আপাতত শুধু মাথায় রাখেন যে এটা আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে চেঞ্জ করতে পারেন, এবং সেটা কাজ করবে কিভাবে, ওই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যে দুইটা পাথ যুক্ত হয়েছে সেই দুইটাই মুভ করবে, আর অন্যগুলো কখনোই করবেন না। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা এরকম যে আপনি এখন এই তো গেল একটা, বাট আপনি চাচ্ছেন দুইটা, এই একটা এই একটা, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে মুভ করাবেন। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত হচ্ছে এই লাইন এবং এই লাইন,
এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত আছে এই লাইন এবং এই লাইন। আমার কথাটা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এর সাথে যুক্ত আছে আমার এই লাইন এবং এই লাইন। এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত আছে এই লাইন এবং এই লাইন। এখন ক্লিয়ার? ওকে, সো এবার কে ঝুলে আছে? ওকে, তাহলে এটা যদি হয়, এখন আমি চাচ্ছি কি আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করলাম। করে আপনি দেখেন এখানে যেহেতু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, কোনো পয়েন্ট আছে এই জায়গাতে? তাহলে আপনি পাথ কেটে এনেও এটাকে কিন্তু ঠিক করতে পারবেন, ঘোরাতে পারবেন। দেখেন শুধু ওই দুটাকে, ওই দুইটার সাথে যুক্ত যেটা, কারণ এই দুইটার সাথে এই দুইটা যুক্ত ছিল এই পর্যন্ত সবগুলো, এটা যুক্ত নয় তাই এটা কিন্তু সে নড়াচড়াও করবে না। তারপরে হচ্ছে আপনি যেহেতু সিলেক্ট করেছেন আপনি এটা টানেন, দেখেন ওইভাবেই কাজ করবে, ওই দুইটা নিয়েই কাজ করবে। এখন কথা হলো আপনি টেনে ফেলেছেন এটা, কিন্তু এটা সোজা হয়নি, বাট আপনি চাচ্ছেন এটা খুব স্ট্রেইটলি, এটাকে টানবেন, সামনে পিছনে নিয়ে যাবেন, তাহলে জাস্ট ওই একই কথা আগের মতোই। সবই শিখেছেন যেটা শিফট প্রেস করে এটাকে সামনে বা পিছনে নিয়ে যান, তাহলে ওখান থেকে সে সোজা আসবে জিনিসটা, এটাই আর কি। নড়াচড়া করবে বাট বিষয়টা হচ্ছে সোজা যাবে। আপনার নিচের রেখাটা শুধু সোজা যাবে, আশেপাশের লাইনগুলো না। কিন্তু কোনটা? নিচের রেখাটা। আমি যেখানেই যাই আমার নিচের লাইনটা অলওয়েজ সোজাভাবে যাচ্ছে না, বাট আমি যদি শিফটটা ছেড়ে কিন্তু সে সোজাভাবে যাচ্ছে না। যাই হোক, তো এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য তাহলে সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। এখানে একটা টুল আছে লাইন টুল, এবং লাইন টুলের ভিতরে আপনার প্রয়োজনীয় আরো কিছু ইয়ে আছে। আচ্ছা, একটু আজ থেকে শুরু করে নেক্সট 1 উইকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা ক্লাসে আছেন এখন তারা তো থাকবেনই, যারা নেই আমাদেরকে বলে দিন, এবং এই জিনিসগুলো মিস করলে এগুলো রিপিট করে কোনো কিছু করতে পারবো না, এবং তখন নতুন করে এত সূক্ষ্ম বিষয়গুলো কাউকে বোঝানো পসিবল না আমার পক্ষে। সেকেন্ড বিষয় হচ্ছে এগুলো আপনার ক্লাসে না থেকে শুধু ভিডিও দেখে কভার যদি হয়েই যেত তাহলে ইউটিউব দিয়ে করতে পারতেন, হবে না। তো খুব মাথায় রেখেন ভালোভাবে, হ্যাঁ, খুব ভালোভাবে। তো পুরা এক সপ্তাহ আমাদেরকে আমরা স্টেটে একটা লাইন আঁকবো। আচ্ছা, এই লাইনটা তো আমি নর্মালি এদিক ওদিক আঁকতে পারি, স্টেট কিভাবে করব জানো? রুলস তো আগের গুলাই, শিফট প্রেস করে আমরা এটাকে জাস্ট স্টেট করে ছেড়ে দিলাম। তো এটা আমার সে একই বিষয়। তাহলে এখানে এটা একটা লাইন, বা এটাকে আমরা বলে লাইন সেগমেন্ট। কি বলবো? সেগমেন্ট। লাইন সেগমেন্ট কেন বলছি? একটা লাইনে যখন কোন মাথা আপনার এক কথা বলবো যে গলির মতো, বন্ধ না, ওপেন পাথ, ওপেন পাথ, সেগুলোকে লাইন সেগমেন্ট বলে। এর সাথে যদি এরকম হতো যে আমরা যেমন নর্মালি এরকম পা থাকি না, তাহলে এটা কি লাইন সেগমেন্ট? এটা পাথ, এটা পাথ এবং পাথ মিলে একটা শেপ তৈরি হয়েছে, শেপ তৈরি হয়েছে। বাট এটা কিন্তু এরকম না, আগেরটা কিরকম যে ওপেন পাথ। তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? আচ্ছা, তাহলে আমরা এটা দেখার জন্য জাস্ট ক্লিক করলে দেখতে পাবো এই একটা এবং এই একটা। আরো ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করি, এই যে একটা, এই একটা। তাহলে এইটা একটু বেশি বোল্ড বা ব্লু হয়েছে, এটা হয়নি, তার মানে বুঝতে পারছি এটা আমার সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, তো এই জিনিসটাকেও তাই, এখন যদি আপনি এটাকে সারা পথ ঘোরান সে কিন্তু নড়বে, বাট ওই অংশটা তার জায়গা থেকে একটু নড়বে না। এখন কথা কি, আপনি যদি শিফট ধরে করেন তাহলে এটা সোজাভাবে নড়বে। তারপরে এটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তাহলে এই জিনিসটা অনেক বেশি হ্যান্ডি, কাজে দরকার। দেখেন আপনি ছোট করতে পারছেন এত বড় একটা জিনিসকে, বা ছোট একটা জিনিসকে বড় করতে পারছেন। তাহলে এই যে আমরা করলাম ছোট, ছোট করলাম না? তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সত্য কথা মানে যদি আপনার একেবারে যারা নতুন যে কিভাবে মনে রাখবো স্যার সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্য কি? সিলেকশন টুল ওভারঅল জিনিসটা সিলেক্ট করে, মুভ করে, ট্রান্সফর্ম করায়, রোটেট করায়, রিফ্লেক্ট করায়, ডিলিট করায়, এটা ওইটা।
কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে ডিরেক্টলি একটা জিনিসটাকে এডিট করে। কি করে? এডিট করে, ডিরেক্টলি এডিট করে, এডিট করতে পারে। এবং এটা সিলেকশন টুলের মতো কাজ করবে, অবশ্যই করবে, কিন্তু সেটা তার জন্য সবগুলোকে সিলেক্ট করতে হবে। তখন কিন্তু এটাকে আপনি সিলেকশন টুলের মতো কাজ করাইতে পারবেন, কিন্তু তার জন্য সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে আপনার কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো ডিরেক্ট সিলেকশনের কিছু বিষয় আর একটু পরেও আসবে, কারণ মানে সিকোয়েন্সের উপর আমরা জিনিসগুলো একটু রেখেছি, তো অন্যান্য জিনিসগুলো আমরা একটু দেখি। সো এটা একটা গেল, আমরা শেপ নিয়ে একটু দেখলাম ডিরেক্ট সিলেকশন। তাহলে এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সবগুলো সিলেক্ট করতে পারবো না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে? তাহলে এখন কি এটা সিলেকশন টুলের মতো কাজ করবে না? অবশ্যই করবে। এবং এখানে আমি দেখেন মুভ করাইতে পারবো, হ্যাঁ, তাকে শুধুমাত্র আমি ট্রান্সফর্ম করাইতে পারবো না, মানে ঘোরাইতে পারবো না। রোটেট কি আসছে? সাইডে সাইডে মাউস রাখলে কিন্তু আসে না। হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে আমরা মোটামুটি ওভারঅল সিলেক্ট করে তাকে ট্রান্সফর্ম ছাড়া সবই করাইতে পারবো। ওকে, তারপরে আমাদের এখানে ইলিপ্টিক্যাল একটা শেপ নিই আমরা। ওকে, তাহলে ইলিপ্টিক্যাল শেপটা একদম পারফেক্টলি কিভাবে শেপ হয়? ওকে, এখন দেখেন আমি আচ্ছা এটা একটু পরে সিলেক্ট করি। আমি আর একটা শেপ নিই, স্কোয়ার। তো স্কোয়ারটাও আমি এখন আঁকতে আঁকতে ইয়ে হয়ে গেছে, তো আমি কিন্তু এটা এমনি হাতেই পেরে যাচ্ছি, বাট হাতে যদি না চাই তাহলে অল্টার শিফট ধরতে হবে। ওকে, এবং আমি এই যে এখন সিলেকশন টুল দিয়ে এটা করা দেখে এটা কি হচ্ছে, এখন রোটেট হচ্ছে না। আচ্ছা, তাহলে দেখেন আমি দুইটাকে যদি একসাথে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একসাথে সিলেক্ট করি, তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। একই, একই না? ভালো করে বোঝেন, একই। তার মানে অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু চারটা, তাহলে এই শেপটাকে এই শেপে এবং এই শেপটাকে এই শেপে চাইলে আপনি রূপান্তর করতে পারবেন। তো সেটা কিভাবে করতে পারবো আমরা, নানা ধরনের ওয়ে আছে। প্রথমে এটা দিয়ে ট্রাই করি, হয়েছে? হ্যাঁ, এবং আমরা এইটাকে যদি করতে চাই তাহলে আমাদের অন্য পথ উপায় অবলম্বন করতে হবে, বাট আমরা পারবো। এবং নর্মালি যদি আমি ওখানে যাচ্ছি, আচ্ছা আপাতত আমি এখানে দেখাই জিনিসটা কি, আমি একটু পরে বলছি। আপনারা পরিচিত, আপনারা তো জানেন পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টটা, জানেন না? আমার উদ্দেশ্য হচ্ছে ওই শেপটাকে এই শেপে এবং এই শেপটাকে ওই শেপে রূপান্তর করা। এই যে হয়েছে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে ভর করে কাজগুলো করলাম। এখন শুধু এটা না, আমি এবার ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি। ছেলে আমি এগুলো সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করি। দেখেন এই যে হ্যান্ডেলগুলো আসছে না, আমি এটাতে যখন ক্লিক করছি এখানে, তখন পাশে দুটো হ্যান্ডেল আমাকে শো করছে। হ্যান্ডেলগুলো কি করে? এই হ্যান্ডেলগুলো যে অ্যাঙ্কর পয়েন্ট আছে তার সাথে যে যুক্ত আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, ওখান থেকে শুরু করে এই অর্ধেক এবং এখান থেকে শুরু করে এই অর্ধেক সে নিয়ন্ত্রণ করে। আর এইটা একদিকে, সো একদিকে মানে এখানকার অর্ধেক সে নিয়ন্ত্রণ করে। আর যদি দুই দিকেই থাকতো তাহলে কি বোঝাইতো? ভালো করে এই যে আমরা যেমন এইটা একটু দেখবো না, এটা কার্ভের জন্য শুধুমাত্র। যেমন আমি এটা দেখেন, একটা থাকা মানে একদিকে নিয়ন্ত্রণ করছে। আমরা এইভাবে চেঞ্জ করতে পারি এটাকে। জিনিসগুলো বুঝেন, এই কাজ কিন্তু এখানেই শেষ তা না, মানে এটা বারবার বারবার আসবে। হ্যাঁ, কমন জিনিসগুলো ভুলে গেলে সমস্যা। আচ্ছা, এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটাকে আমরা এভাবে টেনে হেঁচড়ে অনেক কিছু বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এবং অনেক কিছু হতে পারে। ওকে, সেরকম। এবং দেখি আমরা আরো কিছু দেখে তারপরে সামনের দিকে যাই। তাহলে আমরা যেমন এটাই দেখেন, এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে আমরা বড় করি।
করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এতটুকু সিলেক্ট করি, দেখেন এই শেপটা, এটা একটা ডিফারেন্ট শেপ হয়ে গেছে, হচ্ছে না? কোন টাইপের কিছু একটা। এখন সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা মোটামুটি ওভাল একটা শেপ আর কি, এটা খুব কমন, কারণ এই উদাহরণগুলো দিতে গিয়ে আসলে এগুলো লাগে, খুব বেশিই লাগে মোটামুটি। ওকে, এখন আপনি চাচ্ছেন এটাকে ডিম বানাবেন, কি বানাবেন? ডিম। তা যেটা দেখাচ্ছে এটা কি আসলে ডিম? ডিম তো আসলে এরকম হয় না। তাহলে আমার ডিম বানাইতে হলে দেখেন আমি এই বরাবর জিনিসটা টেনে সিলেক্ট করে দিলাম। এই যে পাচ্ছেন এখন ডিম, বা এটাকে যদি আরো একটু, না এটা বেশি চেঞ্জ হয়ে যাবে, আগেই ঠিক আছে, খুব সুন্দরভাবে। সবাইকে বলছি দয়া করে দুইটা পরে জয়েন করবেন না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি এই যে এরকম একটা শেপ, আমরা এখন শুধু জাস্ট নরমাল শেপ আসছে, কিন্তু এখানে আপনি ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায় যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম হবে ব্যবস্থাটা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে সবার? ডিরেক্ট সিলেকশন টুল থাকা যাবে না, তখন সিলেকশন টুল দিয়ে ক্লিক করে তখন আপনি এটাকে ধরে টেনে নিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ হবে, ওই যে অন্য কিছু হবে, যেটা দেখতে পাচ্ছেন এগুলো হবে। তারপরে আমরা যদি আরো ছোটখাটো ওই যে ছোটখাটো কিছু ফলের মতো যেগুলো থাকে সরানো যাবে, বলতে ওই যে সরানো গেলে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা করবে, এটাকেও চেঞ্জ করতে পারি একইভাবে। তো এই যে ফলের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম থাকে না, আঙ্গুর বা বা এখানে আমরা এটাকে যদি আরো দেখাতে চান, আরো নিখুঁত করতে চান, ছোট 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 শেপগুলো এইভাবে মানে ট্রাই করতে হবে, কিছু বিষয় কমন মানে দেখানোর ক্ষেত্রে। তারপরে বা আমরা ওভাল দিয়েই দেখি যেগুলো আছে আসলে। আচ্ছা, এভাবে আমি আঁকলাম, সেম ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু এতটুকু সিলেক্ট করি, করে এটা এরকম থাক, তারপরে এটাকে আমরা একটু সরিয়ে দিই। কি হচ্ছে বলেন তো? এক্স্যাক্টলি, দেখেন বুঝে গেছেন, তাহলে বুঝে গেছেন মানে জিনিসটা কাছাকাছি হয়েছে বা গেছে অবশ্যই। আরো একটু কাজ করাই যায়, সেটা হচ্ছে ওভারঅল। তাহলে এটাকে আমরা আমরা এগুলোকে এভাবে শেপ রূপান্তর দিতে পারি। আরো কিছু ব্যাপার আছে, যেমন এখানে কিন্তু 3D এর কাজ আছে, 3D এর কাজ হয়তো অত বেশি দেখানো সুযোগ হবে না, বাট তারপরেও আমরা 3D গুলো আপনার যদি কনসেপ্ট খুব ভালো থাকে, ভালো ডিজাইনার হন আপনি, তাহলে কিন্তু আপনি হাতেও আঁকতে পারবেন। যেমন এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করব, তার আগে আমি কপি নিই কিছু। তাহলে আমি অল্টার প্রেস করলে এটা কপি হবে এবং শিফট প্রেস করলে এটা পারফেক্টলি চলে আসবে।
অল্টার প্রেস করলে কপি হবে এবং শিফট প্রেস করলে পারফেক্টলি চলে আসবে। তো একই শেপ আমি 3টা রাখলাম পাশে, ঠিক আছে। ওকে, রাখার পরে ডিরেক্ট সিলেকশন টুল নেন। আপনি সিলেক্ট করেছেন কোন দুটো? এই দুটো না? তাহলে যাই করেন ওই দুটাই তো আসবে, ওই দুটো আসবে না? ওকে, তাহলে হচ্ছে আমরা এই দুইটা এটাকে এভাবে রাখছি, আবার এই দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে এর সাথে মিলাই নেন এবং এখানে একটু কাজ আছে, এখানে 1টা 2টা 3টা, এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট বলেন তো, কে বলতে পারবে বলেন? 4টা বলছেন কে? 4টা, কারণ এখানে আছে 2টা, এই শেপের একটা, এই শেপের একটা, আর এই একটা, এই একটা, 4টা। তো এটাকে আপনি 3D দেখাতে চাইলে আপনাকে তো 3D এর মতো করেই দিতে হবে। তারপরে আমি সিলেকশন টুল দিয়ে এটার একটা কপি নিচ্ছি, এটা জাস্ট আমরা একটা কনসেপ্ট, একটা বিষয় খেয়াল করেন এই জায়গাতে আমি এই যে দুইটা জিনিস পাশাপাশি একটু রাখি, এখানে একটা কপি করি, এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট করলাম, এটা আমার যে পরিবর্তনটা হলো, আমি এটাকে হচ্ছে সিলেকশন টুল দিয়ে, এবং এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট করলাম। দুইটার মধ্যে যে পরিবর্তন হলো, দুটো কি সেম? তার মানে সিলেকশন টুল কিন্তু আপনার পার্সপেক্টিভটাকে নিয়ে সে চিন্তা করবে না, সেই জিনিসটাকে জাস্ট ছোট করে দিবে, ধরে ওটাকে ছোট করে দিবে। আর ডিরেক্ট সিলেকশন টুল আপনার পার্সপেক্টিভ নিয়ে তার চিন্তা আছে, হ্যাঁ, যদি আমরা ওইভাবে বুঝি। তো সেই জন্য আমরা এই কাজগুলো এরকম ভাবে করতে হবে, এবং এটা আমি হালকা যদি একটু বড় করি, বড় করে এটাকে ধরে এর উপরে ছেড়ে দিই, তাহলে কি হয়ে গেল? বক্স, এবং বক্সের উপরে তার মাথা। শুধু এটা না, বক্সটাকে আমরা এইভাবে সব জয়গুলো নিয়ে সরাতে চান, আপনি জাস্ট এটাকে অ্যারো প্রেস করলেও হবে, শিফট অ্যারো, অথবা শিফট প্রেস করে আপনি টান দিলেও হবে। যেমন আগের অবস্থায় যাই, এবং তাহলে আমি এটাকে শিফট প্রেস করে উপরের দিকে টান দিলে কিন্তু সে সুন্দর করে বড় ছোট সব করতে পারবেন। পার্সপেক্টিভটা ঠিক রাখেন, যেমন উপরের এই বক্সের এইটা এর সাথে মিললে ভালো হতো। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা যে যাই হোক, মানে যাই হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, আলাদা না? প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, এখানে এনে কিছুই একসাথে হয়নি, সব আলাদা। আপনি ইলিস্ট্রেটরের সত্য কথা বলতে কি, ইনিশিয়ালি আপনাদেরকে যদি বলি, বা আপনি যত অ্যাডভান্সই হন, তাহলে আপনাকে ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ, পেন টুলের কাজ, শেপের কাজ, টেক্সচার কাজ এত বেশি করতে হবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। তো এই জন্য আপনাদেরকে খুব মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো কিছুক্ষণ আগে কি অবস্থায় ছিল, যখন আমরা এই অবস্থায় ছিল, এবং সেটা একটা শেপ, তার মানে কি বুঝলাম আমরা? এই শেপ বা পাথের কম্বিনেশনে আমরা এইভাবে অবজেক্টগুলো তৈরি করতে পারি। অবজেক্ট মানে কি? আমরা যে বস্তুগুলো দেখি আমাদের চারপাশে, সেটা নর্মালি একটা শেপ থাকে না, খসড়া, ড্রাফট বলি আমরা। অঙ্ক করতে গিয়ে ছোটবেলায় কি বলছে, যে রাফ করো, রাফ, ওই রাফই হচ্ছে ড্রাফ, আপনার খসড়া, যেটা আপনিই বুঝবেন, আর যাচ্ছে তাই হ্যান ত্যান এর মধ্যে সেটা দিয়ে, কিন্তু আপনি নিজে বুঝছেন যে আপনি কি করছেন। আর বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কি, এটা যদি আপনি কালার করেন একরকম হবে, এটা বিভিন্ন কালারের হতে পারে, আমরা ফিল নিয়ে কাজ করছি না, বাট এমনি দেখতে যেরকম সেরকম যদি অবস্থায় একটা জিনিস দাঁড় করাতে পারেন, তারপরে সেটাকে আপনি তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে ড্রাফট। বা নর্মাল হচ্ছে আমরা ফ্ল্যাট বা মিনিমালিস্ট, ফ্ল্যাট বলতে পারি, ফ্ল্যাট আইকন বা ফ্ল্যাট সেই, ঠিক আছে। ওকে, আসবো আমরা, মানে আজকে ডিরেক্ট সিলেকশন টুলের সাথে আমরা লেগে আছি, ডোন্ট ওয়ারি, আমাদের কথার মধ্যে অনেক কিছু আসবে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশনেই ব্যাক যাব। আচ্ছা, পেন টুলে আসবো আমি কিছুক্ষণ পরে। তো পেন টুল দিয়ে শুরু করি, তার মাঝখান দিয়ে আমরা আর কিছু বিষয় আসবে, চলে আসবে। দেখেন
পেন টুল আমাদের পরিচিত, এই জন্য খুব বেশি কথা খরচ করব না, বাট কিছু বিষয় তারপরে একটু আপনাদের রিমাইন্ড করব, কিছু বিষয় আপনারা জানেন। তো পেন টুল কিভাবে কাজ করে? আমরা পরীক্ষার খাতায় যদি একটা পয়েন্ট আঁকি, এখানে একটা পয়েন্ট করলাম এবং এখানে একটা পয়েন্ট করলাম, এবং দুইটা একটা দাগ দাগ দিয়ে লাগিয়ে দিলাম, তাহলে এরকম একটা রেখা পাবো না? তো পেন টুল ওইভাবেই কাজ করে আসলে, কিন্তু পেন টুলের সাথে দাগটা সাথে করে সে নিয়ে যায়। যেমন আপনি যদি এটা একটা পয়েন্ট ধরেন, এটা একটা পয়েন্ট ধরেন, অলরেডি সে লাগিয়ে দিয়েছে আগের থেকেই, বাট আমরা কি করি, খাতায় এটা পড়ে। কারণ গবেষণা করে দেখা গেছে আসলে পয়েন্ট ওইভাবে কাজে লাগে না, কিন্তু এইভাবে দাগগুলো কাজে লাগে। তো আসলে পেন টুলের কাজটা হচ্ছে ওইরকমই ছিল। বিষয়টা বুঝছেন? এখন দেখেন আমি যেখানে ক্লিক করছি সে সেভাবেই আসছে যাচ্ছে, এটা সেটা। এন্ড কথা হচ্ছে সবসময় সোজা হচ্ছে না, এবং আমি আগের যে পয়েন্টে ছিলাম সেখানে যদি লাগিয়ে যাই সে থেমে যাবে। বাট কি হবে, আমি যদি এটাকে পারফেক্টলি সোজা করতে চাই, কিভাবে? সেম আগে বলা ফটোশপে শিফট প্রেস করলে দেখেন আমি শুধু শিফট প্রেস করে এখন যেখানেই যাব সে শুধু সোজা রেখা আঁকবে, কোনো বাঁকা তারা কাজ চলবে না এই জায়গাতে, শুধু সোজা। দেখেন আমি চাচ্ছি এখানে লাগাইতে, সে লাগছে না, কারণ কি আমি শিফট প্রেস করে আছি। বাট আমি শিফটটা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমি লাগাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পেন টুল করানো হয়েছে ব্যাপারগুলো আমি দেখাচ্ছি, মানে বুঝতে হবে এটা কতটা ইম্পর্টেন্ট। তো আমি এখন যেটা চাই, আমি ধরেন শিফট প্রেস করে এই রেখাটা আঁকলাম, কিন্তু আমি ছাড়বো না মাউস, মাউস ছাড়বো না, না ছেড়ে টান দিব, তাহলে কি হবে? এটা আমরা কার্ভ পাবো। এখন একটা জিনিস চিন্তা করেন, এই কার্ভটা খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। একটা কার্ভ পেলাম, এবং পরের যেটা আঁকবে সেটা ডিপেন্ড করে দিয়েছে অলরেডি, সেটা বলে, সেটা দুইটা হ্যান্ডেল, একটা এই রেখাকে নির্দেশ করছে আর একটা সামনে যেটা হবে সেদিকে। তো সামনেটা আবার ডিপেন্ড করে এটা আগে কিভাবে নিয়ে আসছেন তার উপরে। তো এখানে হ্যান্ডেল বলি, এটাকে আমরা বিজার বলি অথবা জ্যামিতিক ভাষায় ট্যানজেন্ট বলি, এই যে। কিন্তু নর্মালি আমরা বাঙালিরা হ্যান্ডেল বলে অভ্যস্ত, সবকিছুকে হ্যান্ডেল বলি আর কি। সামনে যা দিয়ে যা কোনো কিছু চালনা করা যায় তাই হ্যান্ডেল, ঠিক না? তো এটা ডিপেন্ড করছে আপনার এই যে কার্ভ, যে অ্যাঙ্গেলটা তার উপরে ডিপেন্ড করে। সো আমি দেখেন এদিকে আঁকলে এটা এরকম এরকম হবে, আবার এখান থেকেও তাই, ব্যাপার এরকম হবে। ওকে, কিন্তু আমি একটু পিছে যাই। কিন্তু আপনি যদি চান যে এখানে আপনি কার্ভ করবেন না, সামনে এখানে একটা অ্যাঙ্গেল দরকার, তাহলে এখানে ক্লিক করতে হবে। কি দরকার? এই যে অ্যাঙ্গেলের একটা চিহ্ন দেখাচ্ছে না, পাথ লেখা, এই যে দেখেন, এখন কি আমি অ্যাঙ্গেল পেয়েছি? ভালো করে বুঝেন, এখানে যদি বোঝার ঘাটতি থাকে তাহলে কপালে শনি আছে। কিন্তু এটা একটা অ্যাঙ্গেল না? এটা কি একটা অ্যাঙ্গেল? এটা একটা অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল পেতে হলে কি করতে হবে, ওই ওখানে ডাবল ক্লিক করতে হবে আপনার প্রিভিয়াস যে অ্যাঙ্কর পয়েন্টে থাকবে। ক্লিয়ার? হুম, আচ্ছা, তাহলে এটা তো ক্লিক করেন, এটাও কিন্তু আগে অবস্থা। এখন আপনি চাচ্ছেন এদিকে এদিকে আসবেন, তাহলে কি হবে, সে আগের রাউন্ডটাকে, আগুন রাউন্ডটাকে ধারণ করে তার হ্যান্ডেলটা যেভাবে আপনি দেখিয়ে দিয়েছেন সেভাবে সে কিন্তু আসবে। ভালো করে বলছেন, আসবে। আমি কোথাও ডাবল ক্লিক ক্লিক করি নাই, যেরকম আছে সেরকম। এখন আমার এই হ্যান্ডেলটা, সরি, এর সাথে ডিরেক্ট সিলেকশন টুলের সম্পর্কটা কি? এখন আমার এটা আমরা নর্মাল শেপ, দেখেন আমি যদি সিলেকশন টুল দিয়ে করি নর্মালি এটাকে সরাতে টরাতে অনেক কিছু করতে পারবো, বাট আমি যদি ডিরেক্ট সিলেকশন যখনই নিব, যে অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করবো, আমার হ্যান্ডেল দুটো চলে আসবে। কি নিলে? ডিরেক্ট সিলেকশন টুল। এখন আপনি যখনই দুইটা আপনাকে দেখাবে, ভালো করে বুঝছেন, তাহলে আপনি এটা ক্লিক করলে ওই দুইটা হ্যান্ডেলই একসাথে সরবে। এখন এই হ্যান্ডেলটা কি বলছি, এই অংশটাকে অর্ধেক নির্দেশ করে, আর এই হ্যান্ডেলটা এই অংশের অর্ধেক নির্দেশ করে। কারণ কি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত আছে কতটুকু, এই রেখা এবং এই রেখা না? আবার এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই রেখা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এই রেখা আছে। তো এদের ভাগ তো এদের দিতে হবে। ওভারঅল এই পর্যন্ত নড়বে, কিন্তু মোস্ট প্রবাবলি সে অর্ধেক অর্ধেক কাজ করবে। ভালো করে বোঝেন। তাহলে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি এটাকে অল্টার প্রেস করে, সরি কপি হয়ে গেছে,
আমি ডিরেক্ট সিলেকশন টুল আবার নিচ্ছি। ওকে, এবং এটাকে আমি কিন্তু বড় ছোট করতে পারবো। সো এই হ্যান্ডেলটা বড় হলে আপনার নিয়ন্ত্রণটা দেখেন বেশি থাকবে, অল্টার প্রেস করলেও হবে, নর্মালি আমরা এটাকে দেখেন বড় ছোট করতে পারবো। দেখেন আমি কন্ট্রোল বা নর্মালি যদি টান দিই বা কন্ট্রোল ধরেও টান দিই তাহলে সম্পূর্ণ জিনিসটা নড়বে। আর এখানে একটু ডিফারেন্ট কাজ করে ফটোশপ এই জায়গাতে, যেমন অল্টার ধরলে শুধুমাত্র একটা অংশ কাজ করতো, এখানে কিন্তু তাই করছে। আবার এই অংশটা বেশি নড়ছে না, কারণ কি আমি অল্টার ধরে জিনিসটা এখন করছি। হ্যাঁ, বা নর্মালি আপনি এই অংশটাকে ছোট করতে পারবেন, তখন দেখেন এই জিনিসটা সে ছোট হয়ে আরেক রকম ভাবে কাজ করছে। তো আমি এই পয়েন্টটাকে ধরিয়ে এটাকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তো এই জিনিসটা মাথায় রাখেন সবাই, এখানে হ্যান্ডেলটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আঁকতে আঁকতে আরেকটু দেখি। এখানে দেখেন আমি যদি এই জায়গাতে এখন অল্টার প্রেস করি, কি হলো, আমার একটা হ্যান্ডেল আছে আরেকটা হ্যান্ডেল চলে গেছে। অল্টার প্রেস করলে আপনার হ্যান্ডেলটা চলে যাবে, আর নর্মালি ডাবল ক্লিক করলে ওখানে একটা কার্ভ তৈরি হবে। অল্টার প্রেস করলে কি হবে, এই যে হ্যান্ডেল দুইটা, একটা কোথায় চলে যাবে, ঠিক আছে। এবং শুধু এটা না, আপনি অল্টার প্রেস করে এখন কিন্তু শুধু এটাকে এটাকে টানতে পারবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু আপনার ওইটা আছে, অলরেডি আছে। তারপরে এই যে এখন এটাকে আমি যেহেতু অল্টার প্রেস করে কেটে দিয়েছি, এই জন্য এটাকে এখন আর শো করবে না বা করছে না। বাট আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে ক্লিক করি তখন কিন্তু ওই একটাই, কারণ একটা আমি অলরেডি আগেই আমি ওটাকে সরিয়ে দিয়েছি। ওকে, এখন চাচ্ছেন যে আপনি এই অংশটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, বা নর্মালি পেন টুলের শেষে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, কিছুক্ষণ আগে দেখিয়েছেন। অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে, আপনার কর্নারটাকে কার্ভ করে, বাঁকা করে দেয়। এই যে করছে না, আবার একই উল্টা কাজও করে, কার্ভটাকে কর্নার করে, কিন্তু সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে। প্রিভিয়াসলি এটার নাম ছিল কনভার্টেড টু অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখন সেটা শুধু অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেই জন্য কনফিউজ হওয়ার দরকার নেই। আমি যদি এটাতে এখন ক্লিক করি তাহলে কিন্তু তার আগের শেপে চলে যাবে। এই দুটা কাজ খুব সুন্দর করে করতে পারে। তো এটা আরো একটু সুন্দর করে বোঝার জন্য আমরা আরেকটা কাজ করি। এই যে একটা, এখন আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শুধু এখানে ক্লিক করব, কি হবে তাহলে, এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। চলে গেলে কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাহলে এটা এর সাথে যুক্ত হওয়ার কথা না। অ্যাঙ্কর পয়েন্ট যদি এটা নাই থাকে তাহলে ওর সাথে যে দুটো রেখা আছে ওই দুটো তো থাকবে না, সে অটোমেটিকলি কনভার্ট হয়ে কোথায় যাবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য আমরা যে ডিলেট আছে, বা আমরা শুধু পেন টুলে থাকা অবস্থায় নর্মালি, সরি যেটা বলছিলাম, আমরা এখানে শুধু নর্মালি অঙ্কের পয়েন্টে ক্লিক করলে হবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, সরি আমরা প্রসঙ্গ একটু পাল্টাই ফেলছিলাম। তো আমরা অ্যাঙ্কর পয়েন্টের কথা বলছিলাম। অ্যাঙ্কর পয়েন্ট এটাকে কার্ভ করে দিতে পারবে দুইভাবে, আপনি একটা আরেকটার মাঝখান দিয়ে নিয়ে যেতে পারেন, ঘুরি ঘুরি না, আরেকটা যেটা করতে পারেন আপনি সিম্পলি হচ্ছে এটাকে টান দিয়ে দুইটা হ্যান্ডেল সহ দিতে পারেন। আবার যদি মনে হয় আপনি কর্নারে চলে যেতে চান তাহলে এটা ক্লিক করলে কর্নারে চলে যাবে। ওকে, সো এটার ব্যাপারও তাই, কর্নারে চলে যাবে। ওকে, এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এখানে অ্যাড আছে, বাট অ্যাড দরকার হয় না। আপনি নর্মালি পেন টুল নিয়ে যদি ক্লিক করেন কোনো পাথের উপরে তাহলে সে অ্যাড করবে অ্যাঙ্কর পয়েন্ট, আর কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে তাহলে সে ডিলিট করবে। ঠিক আছে, বিষয় একটা জিনিস দেখেন, কিছুক্ষণ আগে যখন আমি এখানে ক্লিক করলাম তখন এটা আর এটা যুক্ত হয়ে গেছিল, বাট এখন যদি আমি এখানে মাইনাস করি, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে যুক্ত হওয়ার কথা, তাই তো, কারণ সবচেয়ে নিকটতম অ্যাঙ্কর পয়েন্ট দুইটা এটাই তো। তো ধরুন তাই হয়েছে কিন্তু সুন্দর করে। তাহলে আই হোপ ছোট ছোট বিষয়গুলো আমরা পেন টুলের বুঝলাম নাকি।
এবং আপনারা পেন টুলের শুধু বোঝাই শেষ না, পেন টুলের মেন কাজটা হচ্ছে আপনার হাতের উপরে, আপনার মাউসে বা পেন টুলের উপরে আপনার দক্ষতা যত ভালো থাকবে, যেমন আপনি এই যে এই সেম কাজটা যত ভালো সুন্দর করে করতে পারবেন তত বেশি মঙ্গল। হ্যাঁ, যদি কোথাও প্রবলেম হয় কোনো সমস্যা নেই, আপনি এটাকে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আপনার এখানে হচ্ছে হ্যান্ডেল রয়েছে ট্যানজেন্ট, এটা দিয়ে যেটা চান না যে এটা চান, বা এটাকে দেখেন কন্ট্রোল দিলে আপনি হোল জিনিসটা আপনার উপর কন্ট্রোল থাকবে, অল্টার প্রেস করলে যে কোনো একটা অংশ চেঞ্জ করতে পারবেন, আর নর্মালি তো ডিক সিলেকশন টুল দিয়ে করতেই পারেন। দেখেন আপনি যেরকম চান এটাকে কিন্তু করতে পারবেন। এই যে হচ্ছে না, অরেঞ্জ, কমলা, হোয়াট এভার। এই যে তাহলে আমরা অনেকগুলো শেপ আঁকলাম এর মধ্য দিয়ে। তাহলে পেন টুলের ব্যাপার যে ব্যাপারগুলো ছিল, পেন টুলের ব্যাপারগুলো নিয়ে আপনারা বারবার বা একটা জিনিসটাকে খুব সূক্ষ্মভাবে কিভাবে আপনি চারিপাশে ঘোরাবেন, কোথা থেকে নিয়ে যাবেন, তার জন্য একটা ওয়েবসাইটের নাম বলেছিলাম আমি আপনাদেরকে। ওই যে ওয়েবসাইটেতে যারা নতুন অবশ্যই চেষ্টা করবেন। মনে আছে আপনাদের এটার নাম? না পারলে তো একই জিনিস বারবার আসবেই। না, আপনি ইয়ে করতে হবে তো। শেষ করে ফেলছিলেন সবগুলা? একই জিনিস বারবার আসলে বারবারই করেন, সমস্যা নেই। কারণ ওরা যেটা তৈরি করেছে ওটা খুব রিসার্চ করে জিনিসটা করেছে। বারবার আসলেও কোনো সমস্যা নেই, আপনি ওটা করতে পারবেন। মানে আপনার জন্য হেল্পফুল হবে, সমস্যা হবে না খুব একটা। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে ওরা আপনাকে হচ্ছে ইয়ে দিবে। গেল আসে না কেন? এই তো আসছে। এই তো মানে আমরা যে জিনিসগুলো করলাম এগুলা কথাবার্তা আগে বলা হয়ে গেছে, রিপিট করার কথা ছিল না, কারণ পেন টুল এত বেশি লাগবে এই জায়গাতে, সেই জন্য রিপিট করা। ওরা যেভাবে করছে আপনি সেভাবে করবেন, ব্যাপারটা সিম্পলি জাস্ট সিম্পল আসছে। এই যে যাচ্ছে ওরা যেভাবে, আপনিও সেভাবে করবেন, এটাই আর কি। পেন টুল অলরেডি দিয়ে দিয়েছে আপনার হাতে। সো এটা গেল, আমরা পেন টুলে ছিলাম। পেন টুলের ব্যাপারগুলো ঘুরে ফিরে আসবে। ওভারঅল পেন টুলের যে জায়গাগুলো কথাবার্তা ছিল সেটা আমরা করলাম বা বুঝলাম। আচ্ছা, পেন টুল দিয়ে শুধু এটা না, আরো অনেক কিছুই করা যায়। তো মনে করেন যে আপনি পেন টুল দিয়ে কমন কিছু শেপ থাকে শেখানোর জন্য সবাই ব্যবহার করে, কিছু আইকন ব্যবহার করবেন বা কিছু জিনিস আঁকবেন। যেমন দেখেন আপনি কিন্তু পাতা ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে। দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে পেন টুল দিয়ে আপনি এইভাবে করলেন, ও, তারপর আমি এখানে ক্লিক করলে আমার কি অ্যাঙ্কর পয়েন্টে চলে যাবে না? পাতা তো ইয়ে হয় না, একদিকে 19-20 থাকে এরকম। ওকে, এরকম। আর যদি আপনার পছন্দ না হয় ইটস ওকে, এটা দিয়ে ঠিক করে নেন কোন দিকে কেমন চান, কেমন পাতা, কোন গাছের পাতা। তো এটা হইতে পারে। আরেকটা আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে আমরা আমরা যে কাজটা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল যদি অলরেডি শিখে গেছি আমরা, সরি, একটা সিলেক্ট করলাম এটা, এবং এটা সিলেক্ট করলাম এটা, হচ্ছে না পাতা? এই কাজগুলো আমরা র্যান্ডমলি করতে পারবো বা করতে পারি। ওকে, তারপরে পেন টুল দিয়ে আমরা হচ্ছে কিছু সিমেন্টিক শেপ আঁকতে পারি। আচ্ছা, সিমেন্ট্রি জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে?
হোয়াট ইজ সিমেট্রিক্যাল শেপ অবজেক্ট থিংস। ওকে, সিমেট্রিক্যাল ব্যাপারটা হচ্ছে খুব ইজি একটা ব্যাপার। যেমন আমরা যদি পশু পাখি মানুষ ফেস, কারোরই ফেসটা দেখি, আমাদের ফেসের নাক বরাবর যদি আমরা স্কেল ধরি, তাহলে বাম দিকে যে এরকম, ডান দিকটা হুবহু এরকম না, যারা টেরা না তাদের ছাড়া আর কি। তার মানে আমার বোথ পাশ সমান, দুইটা পাশের একটা পাশটা যদি আমি আঁকতে পারি, তাহলে আরেকটা পাশকে আঁকার দরকার আছে আমার। এটা হচ্ছে সিমেট্রিক্যাল। ভালো করে বুঝছেন। আমার ফেস বা আমাদের ফেস বা আমাদের হাতের কথাই যদি বলি, কারণ ছবিতে তো ডান হাত বাম হাত, কোন হাতে জোর বেশি কোন হাতে জোর কম, এটা তো ছবিতে বোঝা যায় না, যার কথাও না যদি আপনি বল টল কিছু থ্রো করেন। তাহলে একটা হাত আঁকলে অপর হাত কিন্তু আমরা সেই জায়গায় বসিয়ে দিতে পারবো না? আচ্ছা, সিমেট্রিক্যাল সবচেয়ে বেস্ট উদাহরণটা হচ্ছে ব্যবহার করা হয় লাভ শেপের ক্ষেত্রে। র্যান্ডমলি একটা ভালো খারাপ যাই হোক আঁকি, এবং এটাকে তো দেখেন পেন টুল কিন্তু পিছিয়ে সরবে না, কয়েকভাবে ছড়ানো যায় পেন টুল। একটা হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করবেন, অথবা স্কেপ বাটন প্রেস করবেন, স্কেপ বাটন প্রেস করেন তাহলে সে হচ্ছে চলে যাবে। আবার আমি নিয়ে আসি, আর একটা হচ্ছে আপনি সিলেকশন টুলে ক্লিক করেন তাহলে সে চলে যাবে। আবার ক্লিক করি, আর একটা হচ্ছে আমরা যদি ভি প্রেস করি, আচ্ছা যদি একই কথা ভি প্রেস করা সিলেকশন টুল, কারণ ভি মানেই সিলেকশন টুল, তাহলে কিন্তু চলে যাবে, গেছে না? ওকে, তো আমরা হচ্ছে খুব সোজাভাবে, যদি আমাদের এই যে স্মার্ট গাইডটা অন আছে, স্মার্ট গাইড জিনিসটা কি আপনি বুঝবেন। এরকম এরকম একটা শেপ। এখন এই যে আমরা যখন ধরছি, এই যে একটা গাইড আসছে না মাঝে মাঝে, এটা হচ্ছে স্মার্ট গাইড। হ্যাঁ, তো তাহলে আমরা এটাকে সরানোর জন্য দুইটা কাজ করতে পারি। আমি ধরুন ভি প্রেস করলাম, এটা আমার ছুড়লো, তো এটাকে আমি চাচ্ছি একটু সুন্দর করে শেপটাকে আগে ঠিক করে নিই, বা এটাতে ওকে হোয়াটএভার, যাই হোক এটা। আর সিমেট্রিক্যাল আরেকটা ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমরা আয়নার সামনে দাঁড়াইলে হুবহু আমাদের একটা প্রতিবিম্ব দেখি না, ওটা কিন্তু আমি আমার সিমেট্রিক্যাল একটা শেপ দেখি, মানে হুবহু আমাকেই তো দেখি, অন্য কাউকে তো দেখি না। তো তেমনি আমরা একটা শেপের যদি অর্ধেকটা আঁকাতে পারি, আর অর্ধেক আমরা অটোমেটিক্যালি করে ফেলতে পারবো। তো এটা পারফেক্ট হয়নি, এটা হওয়ার দরকারও নেই। আমরা নর্মালি এটাকে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, করার পর আপনি এটাকে ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করার পর এখানে ট্রান্সফর্ম বলে একটা অপশন আছে, সেখানে আছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট জিনিসটা কি? মাত্র আয়নার কথা বললাম না, হুবহু একই জিনিস আপনার অপোজিটে থাকবে, হুবহু। তো ক্লিক করেন, এটা দুইভাবে বা দুইবার কাজ করতে হবে। রিফ্লেক্ট করলাম, করার পরে এটা আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছে সে এইটা রিফ্লেক্টটা কেমন হবে যদি প্রিভিউ দিয়ে আমি, যেমন এটা হরাইজন্টাল ভার্টিক্যাল, এখন আমরা করব ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি জিনিসটা। প্রিভিউ যদি দিই তাহলে এমন হবে। এখন এমন হবে, দুইটা অপশন, আপনি ওইটাকেই ঘোরাতে চান না ওইটার একটা কপি করতে চান। তাহলে আমি যদি ওকে দিই তাহলে আমার ওইটাই ঘুরে গেছে না? আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আবার যাচ্ছে ট্রান্সফর্মে, ভালো করে বলছেন। রিফ্লেক্ট, এখন আমি চাইবো কি কপি, তাহলে কি হবে, আগেরটা থাকবে আগের পজিশনে এবং নতুনটা কপি হয়ে এরকম হবে। কথা বুঝছেন? এটা আমার আগেরটা, আমি যদি প্রিভিউ দিই তাহলে পরেরটা, সেটা আপনি আগেরটা ঘুরে এভাবে করতে চাচ্ছেন না নতুন একটা কপি চাচ্ছেন? তো আমি কপি চাচ্ছি, এই যে আমার কপিটা চলে আসছে। আমি যদি শিফট প্রেস করে এটাকে ধরে নিয়ে আসি তাহলে এই যে হচ্ছে না লাভ শেপ। ওকে, কিন্তু এখানে প্রবলেম আছে, এটা হচ্ছে দুইটা পাত মিলে একটা শেপ হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো শেপ না। এই যে জায়গাটা ফাঁকা আছে না, আচ্ছা
তারপরে আমরা যদি গ্যাপ না থাকে, এই যে ফাঁকা আছে না, আমরা এক কাজ করি, এটাকে ফাঁকা নাই, এটা ফাঁকা করে দিই, আপনাদের বুঝতে আর একটু সুবিধা হয়। এই যে এখন কিন্তু ফাঁকা, ফাঁকা না? তাহলে এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা পাত ছিল। তো আমরা যে জিনিসটা আমাদেরকে এখন শিখতে হবে, আমরা কিভাবে দুইটা পাতকে জোড়া লাগাতে পারি সেটা শিখতে হবে। তো সেটা শেখার জন্য আমরা অন্য কিছু প্রথমে ওয়েট করি। ভালো করে খেয়াল করেন, এখানে হচ্ছে দুইটা পাত, এই একটা পাত, এই একটা পাত, দুইটা পাত না? আর পাত যে ওই যে উপরে লেখায় আছে পাত, তাহলে আপনি পাত জয়েন করতে হলে আপনার যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে দুই মাথা জোড়া করতে চান সেই দুই মাথা সিলেক্ট করতে হবে। করার পরে মাউসের ডান দিকে ক্লিক করেন, দেখেন জয়েন, অথবা আপনি কন্ট্রোল জে দিলেও হবে। কন্ট্রোল জে কোথায় আছে কিভাবে পাবো সেটা যদি পাই, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট গিয়ে পাথ, এই যে জয়েন, কন্ট্রোল জে, ঠিক আছে? হ্যাঁ, আর ওকে। তো আমি আবার কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করে আমি যদি এটাকে জয়েন করি, সে কি করলো, এই মাথা এবং এই মাথার সাথে একটা লাইন নিয়ে জোড়া লাগাই দিল, এটা হচ্ছে জয়েন। কথা বুঝছেন? ওকে। কিন্তু আমরা আসলে এরকম চাই না, আমরা যেটা চাই একদম এটা একটা কর্নার তৈরি করবে। তাহলে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করব। কর্নার করতে চাইলে আমরা এটাকে এভারেজ করব। এভারেজ কি করবে, এভারেজ হচ্ছে দুইটা লাইনকে, মাথাটাকে এভারেজ করে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু মেলাবে না, জায়গায় নিয়ে যাবে, লাগিয়ে দিবে। আর লাগিয়ে যখন দিবে তখন জয়েন্ট বুঝতে পারবে যে এটা একটা কার্ভ কোড, মানে কর্নার তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি যখন এটাকে এভারেজ দিব, এবং এটা আমরা বোথ দিব, বোথ কেন, এটা হচ্ছে আপনার উপরে বা নিচে, মানে হরিজন্টালি বা ভার্টিক্যালি দুইভাবেই সরে একদম মাথায় চলে যাবে, আর একভাবে দিলে সে একভাবে সরবে। তো আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে কি হচ্ছে, আমার এটা কাছে চলে গেছে না? কথা বলেন, কিন্তু কাছে গেছে কিন্তু জয়েন হয়নি, এটা লাগেনি, লাগছে? লাগে নাই কিন্তু, লাগছে? আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, করে এটাকে এখন জয়েন করে দেন, এখন দেখেন লাগছে না? ভালো করে বুঝেন, আবারও আমি একটু দেখাচ্ছি। যদি আপনার এভারেজে তারা যায় তাহলে জয়েন হবে, কিন্তু যদি আপনি ভালো করে বুঝেন, আমি ওই আপনার ওই অ্যান্সারটা আপনি দিতে যাচ্ছিলাম, তার আগেই বলছেন, ঠিক আছে। যেমন আমি এই দুটো একসাথে লাগিয়েছি, ভালো করে বুঝেন, একদম মনে হচ্ছে লেগেই গেছে, বাট আসলে কি তারা লাগছে দেখেন তো, আসলে কিন্তু লাগে নাই। আমি যদি কন্ট্রোল জিরো দিই, দূর থেকে কি বোঝা যাচ্ছে ওই দুটো লাগে নাই? আচ্ছা, বোঝা যাচ্ছে। আপনি কিন্তু এই অবস্থায় বুঝতে পারবেনও না, কারণ আপনি কোথায় আছেন দেখেন। এখন আপনি এই দুইটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করছেন একদম লেগে গেছে, এরপর আপনি জয়েন করে দিলেন, মানে এভারেজ না করে, ঠিক আছে? আমরা যাই তো এবার এটাকে ইয়ে করি, জুম করে দেখি অবস্থাটা কি হচ্ছে। এটা পারফেক্টলি আপনার জয়েন হয়নি, খেয়াল করছেন? এই এই অংশটুকু বাঁকা না? এই ব্যাপারগুলো হবে যদি এভারেজ না করি আমরা। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে এই এই অবস্থায় না করে এটাকে এভারেস্ট করে দিই, এভারেস্ট, এভারেস্টের ইয়ে হচ্ছে মনে হয় সম্ভবত কন্ট্রোল অল্টার জে, বোথ, এই যে এভারেজ আসলো, এভারেজের পরে এবার কন্ট্রোল জে, জয়েন করে দেন। কোনো বাঁকা আছে, বাঁকা তারা? হ্যাঁ, এখন এটা সিঙ্গেল অবজেক্ট। আগে যদি আমি কালার দিতে চাইতাম, দুইটাকে আলাদা আলাদা করে আমার কালার দিতে হতো, বাট এখন যদি আপনি এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, এইটা সিলেক্ট করেছেন, দুইটাই সিলেক্ট হচ্ছে না একসাথে, কারণ এটা একটা সিঙ্গেল অবজেক্ট। এইটা সিঙ্গেল অবজেক্ট কিনা বোঝানোর জন্য কালার চেঞ্জ করেন, তাহলেই হবে। এই যে ক্লিয়ার, আমরা এইভাবে জয়েন করতে পারি। সো এই জন্য ইলাস্ট্রেটর এত মানে সোজা, মজা লাগে সবার কাছে, এবং এখানে কাজ করাটা এত সোজা।
তো এটাও তাই, আমাকে বলেন, আপনারা সবাই মিলে বলবেন যে এটা আমরা এখন কি করব। এটা তো জয়েন নেই, আছে? নিলাম, বলতে থাকেন। এভারেজ কিভাবে করব? আচ্ছা, নিয়ে সিলেক্ট করলাম, এরপরে আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল না নিয়ে যদি সিলেকশন টুল নিতাম, ধরেন সিলেকশন টুল নিলাম, আমি কি করলাম, এটাকে জয়েন করে দিলাম, বা এটাকে হচ্ছে বা এভারেজ করলাম, তাহলে দেখেন তো কি হয়েছে বা হয়। সে কাজগুলো করা যাবে না, ঠিক আছে? বা এটাকে যদি আপনি এখানে জয়েন করেন, নাথিং হ্যাপেন, কিচ্ছু হয়নি, বা কখনো একটা পয়েন্টে চলে যাবে তারা। ওকে, হ্যাঁ, যাক আমরা যেখানে ছিলাম এখন সেখানে আবার ব্যাক যাই, ওটা ভুলগুলো দেখানোর দরকার ছিল। তাহলে ডিরেক্ট সিলেকশন ক্লিক করলাম, করে আপনি যদি শর্টকাট ব্যবহার করতে চান করতে পারেন, আর হ্যাঁ যদি না করতে চান তাহলে প্রথমে এভারেজ করি, এভারেজ যে, তারপরে এটা কিন্তু এখন এভারেজ হয়েছে, এটা জয়েন হয়নি, হয়েছে? এই যে জয়েন হয়নি কিন্তু, মানে আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে, আচ্ছা এভারেজ যেটা করে ভালো করে আবার দেখেন, দুইটা পয়েন্টের অ্যাঙ্কর পয়েন্টকে এক জায়গায় নিয়ে আসে, অন্যান্য বিষয়গুলো স্টক টু স্টক কিচ্ছু নিয়ে আসে না, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এক জায়গায় নিয়ে আসে, খেয়াল করছেন? অ্যাঙ্কর পয়েন্ট এক জায়গায় না? এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে এটাকে জয়েন করে দিই, জয়েন করে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকলে আপনার শেপ ঠিক হতে কোনো ব্যাপারই না। এবং আমরা যদি নিচে যাই, অনেক বেশি জুম করছি, 12,750, এই যে, তাহলে ভালো। এখন আবার আবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করব, করে কি করব, এভারেজ, তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো এক জায়গায় গেছে, যেহেতু সিলেক্ট আছে আপনারা আর সিলেক্ট করা লাগবে না, জয়েন করলেই হয়ে যাবে। এই যে, এখন সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি টান দেন, এটা সিঙ্গেল শেপ, এটাকে আপনি এখন দেন, ঠিক আছে? ওকে, সো আমরা কিন্তু একই সাথে ডিরেক্ট সিলেকশন পেন টুল দুটাতেই আছি, ওটার কাজই করছি। আরেকটা বিষয় যে দেখেন, আমি এখানে একটু আঁকলাম, আচ্ছা আমার এখানে এই যে ফিলটা বন্ধ করতে হলে ফিলে ক্লিক করে এখানে নানে ক্লিক করলেই হবে। আচ্ছা কেউ বলতে পারবেন এটা কিসের লোগো? নাইকি, নোট নিক, নাইকি, নাইকির লোগো। তো আপনি কিন্তু একটা একটা লোগো তৈরি করে ফেললেন আজকে পেন টুলের কাছ থেকে, এই যে, এবং এই লোগোটার ফিল কি থাকে, ব্ল্যাক, ঠিক আছে না? বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকে। ওকে, তারপরে আমরা অসংখ্য শেপ তৈরি করা যায়। আচ্ছা সরি, যে বিষয়টা দেখাবো দেখে ভুলে গেছিলাম, এখানে শেপগুলো আঁকতে হলে কিছু বিষয় মেনটেন করতে হবে। ইলাস্ট্রেটর হচ্ছে রুলসের উপর প্রতিষ্ঠিত, এখানে রুলসের শেষ নাই। আপনি যেটা করবেন, ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে কিছু বিষয় জানতে হবে, যেমন স্মার্ট গাইড অন থাকলে ব্যাপারটা কি হবে। আমি যখন যেখানে ক্লিক করছি ভালো করে বুঝেন,
যেমন আমি এটাতে ক্লিক করার পরে দেখেন আমি এটার কোথায় কি আছি স্মার্ট গাইড আমাকে হেল্প করছে। এই যে স্মার্ট গাইড, এই নিচে বরাবর যে লাল দাগ আসে না, নিচ বা সাইডে আমাকে বোঝাচ্ছে কোনটা মাঝখান, কোনটা নিচে, কোনটা উপরে, এটা সেটা, সেটা হচ্ছে স্মার্ট গাইড। তাহলে আপনার ভিউতে স্মার্ট গাইডটা অন থাকতে হবে, কন্ট্রোল ইউ। শুধু গাইড, শুধু গাইড কোনগুলা, কন্ট্রোল আর প্রেস করেন, কন্ট্রোল আর প্রেস করলে আপনার বামে এই যে রুলার, এই যে রুলার আসছে, এটা যদি টান দেন তাহলে আপনার এই যে গাইড আসবে, এটা হচ্ছে গাইড। ডান দিকে যদি প্রেস করেন তাহলে এটাকে লক করতে পারবেন। লক মানে কি, এটা এই জায়গা থেকে নড়বে না। কথা বুঝছেন? এটা কি হবে না, এই জায়গা থেকে নড়বে না। আমরা এখান থেকে একটা গাইড নিয়ে আসি, দেখেন লাভের মাঝ বরাবর রাখি, তাহলে কি হবে, এইটা হচ্ছে আপনার একদম সেন্টার এবং এটা মাঝ বরাবর, এবং এই লাভটা আমরা যদি সঠিকভাবে রাখতে পারি, হ্যাঁ একদম মাঝ বরাবর আছে। এবং এই গাইড দুইটাকে সিলেক্ট করতে পারবেন, এভাবে টেনে ধরে সিলেক্ট করে, সরি ইয়ে সহ সিলেক্ট হয়ে যাবে, এটা সমস্যা, সমস্যা নেই, শিফট ধরে ডান দিকে ক্লিক করলে এটা লক করতে পারবেন। লক করলে কি হবে, আপনি এখন যত যাই করেন গাইড কিন্তু নড়বে না, এই জায়গা থেকে সে সরবেই না। বাট এটাকে যদি আপনি ধরে আনলক করেন, এখন কিন্তু এটাকে সরাইতে পারবেন, এই যে সরাতে পারছি না, এবং এটা টেনে ধরে ছেড়ে দিলে সে চলে যাবে। টেনে ধরে, এটা কি আনলক হয়েছে? হ্যাঁ এটা আনলক হয়েছে, এই যে। আচ্ছা এখন এই গাইড লক আনলকের শর্টকাট আছে, আপনি এই গাইডটা যদি দেখতে চান তাহলে ঠিক আছে, না চাইলে কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন, চলে যাবে, কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন আবার চলে আসবে। ওকে, গাইড কিভাবে আসবে কিভাবে যাবে, কন্ট্রোল সেমিকোলন, এই গাইডগুলো লাগবে, যেমন এইটাই এখন কাজে লাগবে আমার, যেমন আমি এটাকে দিয়ে দিলাম। এখন এরকম কোন একটা শেপ আপনি চাচ্ছেন যে বা তৈরি করবেন, পেন টুল নেন, আচ্ছা হোয়াটএভার, যেরকমই হোক। সাপোজ আমরা মনে করলাম যে আমরা এরকম কিছুই এই জায়গাতে আঁকছি, শুধুমাত্র আমাদের বোঝার খাতিরে, এবং আমরা ভিভেস করলাম, তাহলে এটাকে আমরা সিমেট্রিক্যাল শেপ তৈরি করতে পারবো পেন টুল, এবং এখানে অনেকগুলা কাজও করা যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে যদি কোনো ধরনের চেঞ্জ আনতে চাই সেটা আনতে পারবো, যদি আনতে চাই, না আনতে চাইলে তো ঠিক আছে। এবং এই জায়গাটা ওকে হোয়াটএভার। তাহলে ওই যে প্রসেসগুলো আমরা করেছিলাম কিছুক্ষণ আগে, সেই প্রসেসটা জাস্ট রিপিট করবো। আচ্ছা তার আগে গাইডটা আমি এখানে লক করেছিলাম কিনা, লক করি নাই, লক করে দিতে হবে, লক করলাম। এখন এই শেপ নিয়ে কাজ, তাহলে এই গাইডটা আমাকে শো করছে যে এই রেখা বরাবর, এটার মাথা এখানে এবং এটা এখানে, তাহলে এটা রিফ্লেক্ট করবো কিভাবে জানো, কোথায়, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আমরা প্রিভিউ অন রাখবো, এবং আমরা কি করবো এটাকে, হ্যাঁ আমরা এটাকে ভার্টিক্যাল, আচ্ছা এটা একটু দেখা যাবে, হ্যাঁ যে আসলে ভার্টিক্যাল নিব কেন, আসলে ভার্টিক্যাল নিব দেখা যাবে। তারপরে এটা একটা কপি, কপি করে শিফট প্রেস করে এটাকে ধরে নিয়ে যাবেন, নিয়ে যাবেন শিফট প্রেস করে, তাহলে খুব সুন্দরভাবে এটাকে রাখতে পারবেন এভারেজের জায়গায়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে কি করব, প্রথমে
এভারেজ অ্যান্ড দেন আবারও ক্লিক করে জয়েন, এটাও তাই। যদি এই খুব বেশি ছোট হয়ে যায় তাহলে বড় করে নিবে। অলরেডি থেকে গেছে, মনে হচ্ছে আসলে এটা আছে, বাট তারপরেও রিস্ক নেওয়া যাবে না। সরি, আমরা এটাকে জয়েন, ওকে। এখন এটা আমার হয়ে গেছে একটা শেপ, দেখেন পারফেক্ট একটা শেপ। কি হচ্ছে জন্য, বাট এটা একটা আমরা শেপ বানিয়ে ফেলছি। সবগুলোকে যদি আপনি একটা গ্রুপের মধ্যে রাখতে চান তাহলে কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। গ্রুপটা কি করবে, সবগুলোকে একটা গ্রুপ করছে এবং আপনি এটা টান দিলে এখন একসাথে যাবে। আবার যদি এটাকে আনগ্রুপ করতে চান তাহলে কন্ট্রোল অল্টার জি দিবেন, তাহলে সেগুলা অথবা ডান দিকে ক্লিক করলে হবে আনগ্রুপ। এই যে এর কিছুক্ষণ আগে গ্রুপ ছিল, ডান দিকে ক্লিক করলে এই যে আনগ্রুপ আছে না, আনগ্রুপ করে দিবেন, আবার সে একটা আলাদা আলাদা চলে আসবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করলেন, ভাবছেন যে এগুলো নড়াচড়া করবে না, এগুলো লক করে দিবেন, তাহলে ব্যবহার করতে পারেন হচ্ছে কন্ট্রোল টু। তাহলে কি হবে, এই জায়গাটা লক, যে ফিক্সড, এখান থেকে এখানে নড়াইতে পারবেন না। এখন এটা কি কাজে লাগে, আমি মনে করেন এখানে অনেকগুলো শেপ আঁকবো, শেপ আঁকবো। এখন এমন হতো ব্যাপারটা যে আমি যখন এটা সিলেক্ট করতে যেতাম তখন এটাও সিলেক্ট হয়ে যেত না? কিন্তু এখন হবে না, কারণ কি? আচ্ছা, এটা মনে হয় লক হয়নি, না হয়েছে, আমরা দেখলেই বুঝবো। না হয়, হ্যাঁ হয়েছে। তখন কি হতো, সবগুলো সিলেক্ট হয়ে যেত, এটা একটা প্রবলেম। সেই জন্য লক করে কাজ করাটা অনেক বেশি সুবিধার, এবং কন্ট্রোল অল্টার টু দিলে ওটা আবার আনলক হয়ে যাবে। এখন কিন্তু আপনি যদি এটাকে সিলেক্ট করতে যান তাহলে কি হবে, আপনার যতগুলো সিলেকশনের মধ্যে পড়বে সব সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আপনি চাচ্ছেন যে জিনিসগুলো আপনার পরে লাগবে বাট এখন আপনি দেখতে চান না, তাহলে কি করবেন, সবগুলো কন্ট্রোল টু না দিয়ে কন্ট্রোল থ্রি দিবেন। সরি, সবগুলো আমরা সিলেক্ট করে, এটা মানে সিলেকশন হাইট, কন্ট্রোল থ্রি, তাহলে কি হবে, সবগুলো হাইড হয়ে যাবে। ব্যাক আনবেন কিভাবে? অল্টার দিয়ে, কন্ট্রোল অল্টার থ্রি, ব্যাক চলে আসবে। খুব ভালো করে কাজ, মানে জায়গাটা বুঝেন। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা এখানে একটা জিনিস রাখলাম, এই যে এইটাই, বা এখানে এই শেপটা, এটা নাই। এখন আমি এখানে আমার স্টক, রেজ মাই স্টক, লাইনে বা শেপে গেলে এটা বোঝা যাবে। আচ্ছা, শেপে গেলেই হবে না, এটা সিলেক্ট থেকে শেপে যাবো আমরা। আচ্ছা, যাই হোক, ওটা পরের বিষয়। তো এখানে আমি কোন স্টক দিব না, না দিলে কিছুক্ষণ পর আপনি এটাকে খুঁজে পাবেন না, পাবেন? ফিল নাই, স্ট্রোক নাই, তাহলে এটা এটা কি? কিছুই না, এটা জাস্ট একটা পাথ, আউটলাইন। এটা একটা কি? আউটলাইন, যেটাকে আপনি দেখতে পাবেন না, কারণ এখানে তো কোনো স্ট্রোক নাই। স্ট্রোক মানে কি? তার একটা মেজারমেন্ট, কোনো কালার নাই। কিন্তু এখানে যদি আপনি ক্লিক করেন সে কিন্তু সেখানে আছে, আছে না? তো এই টাইপের স্ট্রোকগুলো, যেখানে আপনি কোনো কালার দেখতে পাবেন না, স্ট্রোক দেখতে পাবেন না, ফিল দেখতে পাবেন না, সেই অবস্থায় যদি দেখতে চান কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, কন্ট্রোল ওয়াই। আউটলাইন অবস্থায় প্রত্যেকটা জিনিস কিরকম দেখতে আপনি সব দেখতে পাবেন। এখানে এবার সিলেক্ট করা যাবে, চেঞ্জ করা যাবে, ইভেন শুধু সিলেক্ট না, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটাকে এখন চেঞ্জও করতে পারবেন। তাহলে কন্ট্রোল ওয়াই দিব আবার আমরা, দেওয়ার পরে দেখবো যে এই অংশটা যেহেতু সিলেক্ট আছে, এবং এখানে যদি আমরা এখন স্টক দিই, সেটা চেঞ্জ, এটা ছিল না আগে, আগে এরকম। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করতে বললে হবে না, মানে অনেক বেশি পরিমাণে এফোর্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ বেসিক টুলস শেপের কাজগুলো যদি না শিখি
তাহলে আমরা প্রোডাক্ট রিলেটেড এই কাজগুলো করতে পারবো না। তো আপনাদের জন্য একটু কাজও আছে। একটা তো বেজার গেমের কথা বললাম আমরা, আর একটা যে কাজ করবেন, ইলিস্ট্রেটরের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, বা নোট করতে পারলে আরো ভালো। নোট ডাউন করতে পারলে অনেক বেশি ভালো। আপনারা ধরেন কোন একটা জিনিস আঁকতে চান, খুঁজে পেতে চান, যেটা ইলিস্ট্রেটরে কাজ করবেন বা ভেক্টর শেপে, তো সেটা কিভাবে খুঁজবেন, কিভাবে পাবেন, কিভাবে ড্র করবেন, তার একটা কাজ দিচ্ছি আমি। এখনই করবেন এই কাজগুলো, প্র্যাকটিস করে এখনই করবেন। বাসায় করবেন নিজের মতো জিনিস একটা সিলেক্ট করে। যেমন আমরা কি দিব, বার্ড ইজিকে লিখি, বার্ড কালারিং পেজ। আচ্ছা, ছোটবেলায় মনে আছে কিনা আমরা, যে আমরা যখন ফিজিক্স আর কেমিস্ট্রি পড়া শুরু করি, মানে যারা পড়েছেন সায়েন্সে, আছেন কেউ সায়েন্সে পড়ছেন স্কুলে, তো দেখি যে কেমিস্ট্রির মধ্যে আছে আসলে ফিজিক্সের বিষয়, আর ফিজিক্সের মধ্যে আসলে আছে কেমিস্ট্রির বিষয়। মানে কি, পদার্থ যে জিনিসটা, ওর মধ্যে পদার্থ নেই, যত পদার্থ সব রসায়নে, এই ধাতু সেই ধাতু, এই পদার্থ সেই পদার্থ, ঠিক না? আবার রসায়নে যে রসকোষ, এই জিনিসগুলো সব পদার্থের মধ্যে। তো এখানে আমরা লিখছি বার্ড কালারিং পেজ, তার মানে কি কালার করা পেজ আসবে? এই যে কালার করা পেজ আসছে না? তাহলে আপনি আউটলাইন মোডে বা স্ট্রোক অনুযায়ী কোনো কিছু পেতে পেতে চাইলে এভাবে জিনিসগুলো সার্চ করবেন। আসলে যে কালারিং পেজ লিখলাম, এখানে কোনো কালার আছে না? তাহলে এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। প্রথমে আমি সিম্পল দিব, এবং এই কাজ আপনাদেরকে প্রত্যেক ডেইলি বেসিসে করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। আমি খুব সিম্পল একটা বা দুইটা নামাই, এটা একটু বেশি সিম্পল আছে, এটা নামাই। আগের কাজগুলো সবকিছু এই জায়গাতে করতে পারবেন। আচ্ছা, একটু বড় হলে ইমেজের রেজুলেশনটা ভালো হবে, যদি এখানে খুব একটা ভ্যারি করে না। এখন খেয়াল করছেন, আমরা যখনই বড় করছি, ছোট করছি, এখানে আমাদের সব কোনো জিনিস কখনো ফাটছে? আপনারা টুলে গিয়ে ইয়ে করে নেবেন, মাপটা বড় করে নেবেন, ওটাও দেখানো আপনাদের। এই একটা, এটা হচ্ছে সোজা একটা বিষয়। আর একটা যে কাজ আমরা করতে পারি, এটা তো দেখলেনি আমরা কিভাবে সার্চ দিব। এই কাজগুলোতে যে যারা ফাঁকি দিবেন, একটু গ্যাপ দিবেন, আপনারা ভুগবেন। এবং আমি ওই একই কাজ আপনাদেরকে দুই রকম ভাবে শেখাবো। আপনি সেম জিনিসটা, কালারিং পেজটা নিজে করবেন, খুব সূক্ষ্মভাবে। জিনিসটা খুব একটা বড় না। এই চিহ্ন দিয়ে কি বুঝিয়েছে বলেন তো, এই যে এই চিহ্নটা, মেল না ফিমেল? ফিমেলে প্লাস থাকে না মাথায় একটা? মানে তার দ্বারা প্লাস মানে কি, সব সামনে একটা বংশ বৃদ্ধি হবে। লাস্টে ক্রোমোজোম থেকে না? আচ্ছা, এটা আনলক করে দিয়ে এটাকে টেনে ছেড়ে ফেলে দিলাম। এটাকে এখানে টানলে হবে, টেনে ছেড়ে দিলে হবে, অথবা অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলে হবে, ওই যে বললাম কিছুক্ষণ আগে। আচ্ছা, তো আমরা কিভাবে নিয়ে আসবো?
এখান থেকে ফাইল থেকে প্লেসে যাব। কোথায় যাব? প্লেস। ওপেন করলে কিন্তু নতুন একটা জায়গায় ওপেন হবে, এখানে আসবে না। ওকে, তা আমি প্রথমে এটাই নিয়ে আসছি, ওইটাতে পরে যাচ্ছি। কারণ এখানে বেশ কিছু জিনিস, এখন আপনি এটা যত বড় দেখাতে চান সেইভাবে ড্র করবেন। ধরেন আপনি পাখিটা এখান থেকে টানতে থাকবেন, সে যত বড় আপনি দেখাতে চান তত বড় দেখাতে পারবেন, অথবা তার রেজুলেশন যতটুকু সে তার বাইরে আর বড় হবে না। তো এতটুকু। তো এখানে হোয়াইট, তার ব্যাকগ্রাউন্ড এরকম। তাই একটা জিনিস খেয়াল করেন ভালো করে, এটা এখন আমি রাখিনি ভালোভাবে, কিন্তু রাখছি এই জায়গাতে। রাখার পরে এখানে কিছু অপশন চলে আসছে না? তো এই অপশনগুলোতে আপনারা এমবেডেড করে দিবেন। এমবেডেড মানে কি? এই ইমেজটা এখন লিঙ্ক করা আছে। কিভাবে লিঙ্ক করা আছে? আমি তো কেটে ফেলছি। ধরেন এই যে এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা? এটা যদি আমি কপি করে আপনাকে দিই, আপনি এই লিঙ্কে ঢুকতে পারবেন, রাইট? এটা একটা লিঙ্কটা। এটা কথা বলে না, একটু বোঝে না, এই জন্য কথা বলে না। এটাই তো নিলাম, কিছুক্ষণ আগে নিলাম না? তো আমি এখানে যদি কপি ইমেজ, না আমরা এটাকে বড় করি একটু। এই যে আপনি কপি লিংক অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমি এখন আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে ব্যাপারটা? বলেন একজন, আপনারা কথা না বললে আমি কিন্তু মানে ওই অনেক ডিটেলস বোঝানো বাদ দিয়ে দিব। তা আমি এখানে দিয়ে দিলে আপনি লিংক এটাতে ঢুকতে পারবেন। তার মানে কি অ্যাকচুয়ালি ইমেজটা আছে কোথায়? সাইডে, ওয়েবসাইটে। বাট আপনি এটাকে ঢুকতে পাচ্ছেন আপনার নিজের জায়গা থেকে। তা এই যে ইলিস্ট্রেটরের যে ইমেজটা, এটা আছে কোথায়? আমার পিসিতে না? বাট আমরা কাজ করব এই জায়গা থেকে। তার মানে মূল জায়গাটা, স্পেসটা কোথা থেকে খাবে সে? আমার পিসি থেকে, সফটওয়্যারে না। আচ্ছা, আপনি এটাকে যদি সফটওয়্যার একটা পার্ট বানাতে চান, এটা হবে সফটওয়্যারের অংশ। আচ্ছা, মানে কি? মানে এটা হচ্ছে এই ফাইলটা এই অবস্থায় আপনি আমাকে দিলেন, আমি কিন্তু এই ফাইলটা ওপেন করে এই বারটাকে আর পাবো না। এখানে একটা স্ট্রাকচার পাবো, কিন্তু বার্ড পাবো না। কারণ ফটোশপ ইয়েস্টারডে আমাকে বলে দিবে যে এখানে রেক্টেঙ্গেল টাইপের কিছু একটা ছিল, কি ছিল সেটা ওই পিসিতে ছিল, আমি জানি না। জিনিসটা বুঝছেন? সর্বোচ্চ সে আমাকে নেমটা দিতে পারে, আপনি যে নামটা এখানে নিয়ে আসছেন। কিন্তু আমি যখন এটাকে এমবেডেড করে দিব, তখন ইলিস্ট্রেটর এটাকে নিজের প্রপার্টি হিসাবে রেখে দিবে। আপনি এটাকে আমাকে দেন, যেখানে দেন সে ওই ফাইলের সাথে সাথে তাকে দিবে, কারণ হোল ইমেজটা এখন ইলিস্ট্রেটরের পার্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো আমি এমবেডেড করলাম। এমবেডেড করার পরে বেটার, এটার একটু অপাসিটি আমরা কমিয়ে নিয়ে কাজ করতে পারি। আর একটা ওয়ে আছে, আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখানে টেমপ্লেট বলে একটা অপশন আছে, সেটা করতে পারি, সেখানে পরে যাব। তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যদি এখানে কাজ করি অনেক সমস্যায় পড়বো যদি না এটাকে আমি লক করি। কি করি? লক করি। ওই সেম কাজটা আমরা এখানে লেয়ারে যাব, লেয়ার থেকে টেমপ্লেটে গেলে সে অটোমেটিকলি এটাকে ওই ভিউতে দিয়ে দিবে, যে আপনি এর উপরে কিছু ড্র করবেন, বুঝে যাবে। এখন আপনি পেন টুল নেন, নিয়ে এটাকে ড্র করেন। তো ড্র কিভাবে করবেন? অনেক বেশি জুম করে ড্র করতে হবে। কি জন্য? যেন আপনার ছোটখাটো ভুলগুলো ধরা না পড়ে। আচ্ছা, এবং যেহেতু লক হয়ে গেছে হোল টেমপ্লেটটা, একটা নতুন লেয়ার নিতে হবে, এই আর কি, এতটুকু কাজ। আমি খুব রাফলি জিনিসটাকে আমি ড্র করতেই
চাইনি, আপনাদের দিয়ে করতে চেয়েছিলাম, তারপর আবার মনে হলো যে আপনারা আদৌ করতে চাইবেন কিনা। আচ্ছা, এই যে আমি যখন কোনো কিছু আমি পরে এটা ঠিক করতে পারবো, এই জন্য এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। কোনো জায়গায় যদি প্রবলেম হয়, এই যে যেমন আমার এই ডিরেকশনটা চলে গেছে এখন ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে, বাট এটাকে যদি আপনি ঘোরায় নিতে চান জাস্ট অল্টার প্রেস করে নিজের দিকে ঘোরায় নেবেন। এই যে এখন চলে গেছে বাইরের দিকে। এবং এখানে যতগুলো কোনো কার্ভ টার্ভ বা অ্যাঙ্গেল যদি চলে আসে সবগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করতে পারবো। এটা জাস্ট একটা খসড়া হিসাবে আমরা আপাতত রেডি করছি, বাট এটাকে নিখুঁত করা আপনাদের দায়িত্ব, বাসায় বসে নিখুঁতভাবে। এবং পেন টুলে যত বেশি নিখুঁত হবেন আপনার ইলাস্ট্রেটরের কাজ তত বেশি নিখুঁত হবে, ভালো হবে। এবং অল্টার প্রেস করে ডিরেকশনটা আমরা ঠিক করে নিই। যেহেতু নতুন অবস্থায় যারা এত বেশি কার্ভ করতে পারবেন না, যতটা এখন করছি আমরা, করতে পারলে খুবই ভালো কথা। আর কোথাও প্রবলেম হয়ে গেলে, বেশি দূরে চলে গেলে ঠিক এই জায়গাতে আগের পয়েন্টে ক্লিক করবেন, তাহলে আপনার প্রবলেমটা ঠিক হয়ে যাবে। পেন টুলে কোনো কিছু এত দ্রুত আঁকা যায় না, সময় নিতে হয়। আসছে না আমাদের মাথায়? এখন Ctrl 0 করি, করে আমরা এটাকে স্ট্রোক বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে আমরা আলটিমেটলি কি করলাম। শুধু হচ্ছে বাইরের শেপটা, নাথিং এলস। ওকে, এই যে হচ্ছে না? আমরা এটাকে আনলক করে দিই, দিয়ে এটাকে সরাই। আমার পারফেক্ট শেপটা আমি পেয়ে গিয়েছি। যদি এখানে ভিতরে ভুল ত্রুটি আছে, ওগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যে এখানে যে প্রবলেমগুলো মনে হচ্ছে যদি প্রবলেম হয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট সিম্পলি এই জিনিসগুলো একটু ঠিক করে নেবেন আর কি। যা যা দরকার হয়, এখানে একটা চোখের দরকার আছে, স্পেস বার দিয়ে আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে নেন। এটা নিজেদের মধ্যে করে নেওয়া যাবে, ব্যাপার না। ছোট্ট আরেকটু আঁকি এবং এটাকে ঘুরিয়ে দিই। যাই হোক, তাহলে এই পাখি থেকে আমরা এই পাখির ব্যাপারটা পেলাম। এখন এই যে মাঝখানের যে এগুলা, এগুলো আপনারা কিন্তু চাইলে পড়তে পারবেন, হ্যাঁ।
একটু 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 এই যে পেন টুল দিয়ে এই জিনিসগুলো এই যে একটু 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 করে একটু 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 করে ড্র করবেন, এটা পুরো একটা পাখি পাখি একটা ব্যাপার চলে আসবে। তো আমি আর ওই জিনিসটা ড্র করছি না, বা এটা নিজেই কিন্তু এখন একটা শেপ। কিভাবে আমরা এটাকে, যদি ব্ল্যাক তো ভালো লাগবে না, এই যে এটাকে সরিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের যে কাজ হবে এরকম একটা ইমেজ নেবেন আর কালারিং পেজের একটা ইমেজ নেবেন। এটা তো খুবই ইজি, বাট শুরুতে আপনারা যেটা করবেন এই টাইপের ইমেজের একটা কাজ করবেন, তারপরে এই টাইপের যাবেন। এই যে এটা হুবহু যেরকম আছে হুবহু সেরকম ভাবে করবেন। পারবেন না? হুম, বুঝি না। কি বললেন? বুঝি নাই, বলেন। ভেক্টর টেস্টিং এ গেছি আমরা এখনো। অলমোস্ট অলমোস্ট কাছাকাছি, কিন্তু মানে এইভাবে নিয়ে আসতে হয়, ট্রেসিংটা এইভাবে করতে হয় না। ট্রেসিং এর ওইটা ইজি, খুবই সোজা, পারবেন। ট্রেসিং এর বিষয়টাকে এখনই যাচ্ছি না। ভেক্টর ট্রেসিং বলতে মূল যে বিষয়টা হচ্ছে, পেন টুলকে বেস্ট ওয়েটা ধরা হয়। হ্যাঁ, সফটওয়্যার যত আপডেট হচ্ছে তত বেশি ইজি হচ্ছে ট্রেস করা। ফটোশপ ইনস্টলের খুব ভালোভাবে করতে পারে, বাট আপনি যদি পেন টুল দিয়ে ট্রেসিংটা করতে পারেন তাহলে আপনার কাছে যে কোনো কিছু ইজি লাগবে। তো এই জন্য ট্রেসিং এর জায়গাটা আমি কথাই বলিনি, আমরা শুধু এইভাবে ট্রেস করাটা শিখবো। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ ট্রেসিং, ইমেজ ট্রেসিং না, ভেক্টর ট্রেসিং। তো বা আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা প্র্যাকটিসটা শুরু করব, এবং আমি যেন না দেখি প্র্যাকটিস না করে আমি কিন্তু ঢুকি। কালকেও আমি ঢুকে দেখি, গতদিন আকিব ভাই ছিল, রমজান ভাই ছিল, ওকে, এনামুল হক ভাই ছিলেন নাকি, চারজন ছিল, কানিস ফারি আপু, না হচ্ছে মিম আপু ছিল। এনি কোশ্চেন? কি, কোনটা নিয়ে? ওইটা কিছুই করবেন না, ওইটা আমি দেখালাম অ্যাজ এক্সাম্পল যে লিঙ্ক কি জিনিস, কিভাবে কাজ করে। একটা ইমেজ আছে আপনার পিসিতে, সেটা লিঙ্ক হয়ে কিভাবে ইলাস্ট্রেটর কাজ করে, আর কিভাবে হচ্ছে আপনি এমবেডেড, যখন এমবেড করে ফেলছেন তখন ইটস বিলংস টু ইলাস্ট্রেটর। যেমন আমি এখানে ফাইল যখন দিচ্ছি দেখেন, প্লেস যখন আসছে, আমি এটাকে ফটোশপ হলে আরো ভালো হইতো। এই যে লিঙ্ক একটা জিনিস ক্লিক করা এখানে আছে না, আমি যখন এটা ক্লিক করব, এই ক্লিক না, ক্লিক করা আছে দেখছেন, কেন ক্লিক থাকলো এটা? না, কারণ এটার অ্যাড্রেসটা হচ্ছে এই জায়গাতে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হচ্ছে সারা পৃথিবী এখন লিঙ্কের মাধ্যমেই চলে। সো হোয়াট ইজ দ্য লিঙ্ক? এই যে জব পেতে গিয়ে যে লিঙ্ক লাগে সেই লিঙ্ক না, এই লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাড্রেস, যেটা লোকেশন এক জায়গায় বাট সেটাকে আপনি রেফারেন্স করছেন আরেক জায়গায়। ইলিস্ট্রেটরকে শুধু বলে দিচ্ছেন যে আমি লিঙ্ক করে দিচ্ছি, ইলিস্ট্রেটর আপনার এখানে সামান্য মাত্র জায়গা খাচ্ছে, হয়তো কয়েক কেবি, কিন্তু আপনি এটাকে যখনই, ভালো করে বুঝছেন, যে ইমেজটাকে আমি নর্মালি ক্লিক করি, কত 26.8 কেবি না, হয়তো সে 1 বা 2 কেবি জায়গা খাবে যদি আপনি লিঙ্ক করে দেন, মানে জায়গা খাবে এবং আপনার লোকেশনটা এখানে না। কিন্তু প্রবলেম হবে সেই জায়গাতে যখন এই জিনিসটা আপনি পার্মানেন্টলি কাউকে পাঠাবেন। হ্যাঁ, অনেকে আমার স্টুডেন্টরা, আমি কেন আপনাদেরকে এত জোর দিয়ে বললাম, গত ব্যাচের স্টুডেন্টরা
আমি ওদেরকে একটা ফাইল করতে বলছি 56 পেজের একটা পোর্টফোলিও, ওরা কাজ করে দিবে। বেস্টে যারা সে সকল স্টুডেন্টদেরকে কাজ দিয়েছে, ওরা কাজ দিছে 56 পেজের মধ্যে একটা দুইটা পেজ ছাড়া বেশিরভাগই পেজের ইমেজ উধাও। ইমেজগুলো কয়ে গেল, ওরা প্রত্যেকে লিঙ্ক করে দিয়েছে, এমবেডেড করেনি। বুঝতে পারছেন? এখন এটাকে যখন আমি এই জায়গাতে প্লেস করব, প্লেস করার পর টান দিতে হবে। এখানে আপনার কিছু এই যে অপশন আসছে কিছু, তার মধ্যে এখানে তাকাতে হবে আপনার, আর এখানে প্রপার্টিজে গেলেও পাবেন নিচে এই যে। তো এমবেড যদি না করেন আপনি কাজ করতে পারবেন, সমস্যা হবে না, যদি না এই ইমেজটা আপনার দরকার হয়। বাট ইমেজটা যদি আপনার এই জায়গায় দরকার হয়, অবশ্যই সেটাকে কি করতে হবে, এমবেড করতে হবে। এমবেড শব্দটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের শব্দ, যেমন এইচটিএমএল, সিএসএস, এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে এমবেড করা থাকে। তো দেখি আপনাদের ক্ষুধা মেটানোর জন্য আমি একটু ইউটিউবে যাচ্ছি। একটু স্লো আছে। আচ্ছা, আমি এনভেদর একটা ভিডিওতে ঢুকি। লিঙ্কটা বুঝতে হবে। লিঙ্কটা আসলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এর বেশি কাজে লাগে, বাট এটা বুঝতে হবে। না বুঝলে আসলে আপনাদের জিনিসগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, নিজেরা কোনো অ্যান্সার দিতে পারবেন না যে কেন এই কাজগুলো করছেন আপনারা। আচ্ছা, আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করলে মেনলি কি হয়, জিনিসগুলো শেয়ার করা যায়। তো কি হয়, একটা লিঙ্ক তৈরি হয়। কি হয়, যারা কথা বলছেন না এই পার্সনগুলো যদি আমি দেখি নেক্সট টাইমে এই রিলেটেড কথা বলছেন, বা জিজ্ঞাসা করছেন, কিন্তু বলবেন আপনি শব্দ হোক আর যাই হোক, যদি ক্লিয়ার না থাকেন সেটাকে ক্লিয়ার করে নেওয়ার দায়িত্ব আপনার। তাহলে এই যে একটা কপি, এটা কি একটা লিঙ্ক না? হ্যাঁ, এটাকে যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে একটা লিঙ্ক তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে আপনি এটাকে যদি লিঙ্ক না করে পার্মানেন্টলি ওইটার একটা পার্ট করতে চান, তাহলে একটা সুযোগ আছে, এই যে এমবেডেড, দেখছেন? এমবেডেড করলে কি হবে আমরা অন্যগুলো একটু দেখে আসি। ফ্লোরে আচ্ছা, এই এমবেডেডে ক্লিক করেন। করলে কি হবে আপনার এখানে এটার যে এইচটিএমএল কোডটা আছে সেটা আসবে। আমি এটাকে জাস্ট সিম্পলি কপি করলাম। তো আপনি যেখানে এটা কপি করার পরে যে জায়গাতে পেস্ট করবেন, দেখেন যে সুবিধা হচ্ছে আমি এটা দেখাচ্ছি না যে কোথায় কি পেস্ট করতে হবে, কেমনে কি। বা আচ্ছা, আমরা ডিপ থেকে ডিপারে চলে যাচ্ছি, মানে এই জিনিসটা দেখা থেকে শুধু এইভাবে জিনিসটা বোঝালাম। এমবেডেড মানে ওইটা পার্মানেন্ট একটা পার্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওই যে জিনিসটার, এটাও কিন্তু আপনার লিঙ্ক, মানে এই এমবেড গুলো লিঙ্ক আছে, মূল সোর্সটা ইউটিউবের কাছে আছে, বাট এটা আপনি যে জায়গাতে পেস্ট করবেন সেটার একটা পার্ট। অবভিয়াসলি সেটার একটা পার্ট, লিঙ্ক উইথ এ পার্ট। আর ইলিস্ট্রেটর ব্যাপারটাও তাই, আমার পিসিতে অবশ্যই আছে লিঙ্ক হিসাবে, বাট এটা ইলিস্ট্রেটরের একটা পার্ট হয়ে যাচ্ছে আপনার ওই ইমেজটা বা যেটা আপনি আনছেন। ঠিক আছে? এখন এটাও কিভাবে পার্ট হয়, এটা যদি আমরা এখানে দেখি,
নরমালি আচ্ছা আগে এখানে সুযোগ ছিল, এখানে দেখি আমি এই যে HTML যার ব্লগ ব্যবহার করেন আর কি, তো আমি ওই জিনিসটাকে এখানে জাস্ট পেস্ট করলাম, দেখি কিছু আসে কিনা। কম্পোজ ভিউতে যাই, এই যে ভিডিওটা আসছে না, কি ভিডিও সেটা শো করবে আর অনেক কিছু করার পরে, বাট অ্যাকচুয়ালি ভিডিওটা তো আসছে। তাহলে এই ভিডিওটা ওই যে নিয়ে আসলাম, এটা কি এখন ব্লগের, এই ব্লগ স্পেটের একটা পার্ট, নিজস্ব জিনিস। ক্লিয়ার? লোড নিচ্ছে, ওটা চলে আসবে। সো এটা হচ্ছে বিষয় এমবেডেড করার। সো আই হ্যাভ গট ইট। ঠিক আছে ফারিয়া আপু, বুঝছেন? শুরু করেন প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইলাস্ট্রেটর একবার দুইবার প্র্যাকটিস করে আর কিচ্ছু হবে না, অনেকবার করতে হবে। শুরু করেন প্র্যাকটিস, তারপরে ইমেজের কাজ করবেন, শুরুতে ইমেজের কাজ না। শুরু করেন, এবং আমি খুশি হব যারা নর্মালি আগ্রহ দিয়ে আসেন না, যেহেতু নতুন সফটওয়্যার নতুনভাবে শিখছেন, নিজে যদি আগ্রহ দিয়ে আসেন, যারা আসবেন আগ্রহ দিয়ে তাদের কাছে ইলাস্ট্রেটর খুবই খুবই সোজা লাগবে, অনেক বেশি সোজা লাগবে। আর সবাই অবশ্যই মানে লিঙ্ক যদি দুইটার আগে শেয়ার হয়, তাহলে দুইটা বা দুইটা পাঁচের পরে আর ক্লাসে কিন্তু ঢুকতে দেবো না। শুরু করেন। ছিল টোটাল 21 জন। ক্লাস শেষ হওয়ার আগে দেখি যে অনেকে হাওয়া হয়ে যায়, ব্যাড হ্যাবিট। হুম, হ্যাঁ ওই তো, মানে এখন 16 লেখা আছে 15 জন, তো কিছুক্ষণ আগে আমি দেখলাম 21। যদি আসলে এত গুরুত্ব না হতো, আমি যদি ভিডিও দিচ্ছি বা নিজেই বলে দিতাম যে সমস্যা নেই, আপনারা পরে দেখে নিন, যে কয়জন অ্যাক্টিভ আছে আমরা তাদেরকে নিয়ে করি, ডেফিনেটলি এটা গুরুত্ব বহন করে। দ্যাটস ওয়াই আমি এত প্রেশার দিচ্ছি। তারপরেও মানে আপনারা যারা ক্লাস করেন মাঝে মাঝে, কেন যে অ্যাক্টিভ থাকছেন না, আমার কাছে বিষয়টা ক্লিয়ার না। দেখেন অফার করেন কেউ করে কিনা। হুম হুম, এই তো কানি যাবো আসছে সাহস করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ততক্ষণে অন্যরা বিষয়গুলো ডাউনলোড করেন, বা যে বিষয়গুলো আছে রেডি করেন। নেক্সট দিন থেকে নাম ধরে আমি যারা বলবো সেই করবেন।